আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গত দার্সে যে বিষয়গুলো দেওয়া হয়েছিল আপনারা সবাই খুব ভালোভাবে আয়ত্ত করেছেন অবশ্যই, এবং আরবি ভাষার এই বিষয়গুলো হচ্ছে একদম প্রাথমিক এবং এগুলো থেকে বেঁচে থাকার কোনোই পদ্ধতি নেই, বুঝতে পেরেছেন? এবং খুবই সহজ বিষয়, তাই না? আশা করি সবাই ভালোভাবে আয়ত্ত করেছেন। এবং এই দার্সে যতগুলো ক্লাস হবে এবং যেই বিষয়গুলো শেখানো হবে, ঠিক আছে, আরবি ভাষার ক্ষেত্রে এর কোনো বিষয়ই কখনোই এমন হবে না যেটাকে আপনি এক মুহূর্তের জন্য আরবি ভাষার ক্ষেত্রে ইগনোর করে যেতে পারেন, বুঝতে পেরেছেন? এক মুহূর্তের জন্য ইগনোর করে যাওয়ার মতো একটা টপিকও আপনাদের এখানে শেখানো হবে না। অর্থাৎ আরবি ভাষা যদি কেউ শিখতে চায়, এই 8টা দার্সে যা যা শেখানো হবে প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা বিষয়ে সারা জীবন যতদিন আরবি ভাষা সংক্রান্ত আপনার পড়াশোনা থাকবে ততদিন আপনার কাজে লাগবে, বুঝতে পেরেছেন? সুতরাং এই যে হোমওয়ার্কের ব্যাপারটা, বোনেরা আলহামদুলিল্লাহ অনেকে হোমওয়ার্ক জমা দিয়েছেন, ভাইয়েরাও আলহামদুলিল্লাহ অনেকে হোমওয়ার্ক জমা দিয়েছেন। হোমওয়ার্কটা হচ্ছে কি, ওই যে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে আল কিরাআতু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন, হচ্ছে পড়াটা হচ্ছে শিকারের মতো, পাখির মতো, আর লেখাটা হচ্ছে খাঁচার মতো। আপনি যখন পড়বেন কেমন যেন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে একটি পাখি ঘোরাঘুরি করতেছে, আর যখন সেটা লিখে ফেলবেন তার আপনি সেটাকে আটকে ফেললেন, এটা আর কোথাও যেতে পারবেন, আপনার কাছেই থেকে যাবে। আর থাকতে থাকতে কিছুদিন পরে আপনার কাছে কি পোষ মেনে যাবে, তারপর ছেড়ে দিলেও যাবে না, বুঝতে পেরেছেন? আরবির একটা প্রবাদ বাক্য এটা, যে আল কিরাআতু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন। আমরা কিতাবাত অর্থ তো জানি, তাই না? কিতাবাত অর্থ হচ্ছে লেখা। গত ক্লাসে আমরা দেখেছি যে কাতাবা মূল ধাতু থেকে কিতাবাতুন শব্দ হয়। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের দ্বিতীয় দার্স। হ্যাঁ, আমাদের আজকের আলোচ্য বিষয় কি একটু দেখে নেই। গত দার্স সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা আজকেও দার্সের শেষে ইনশাআল্লাহ সুযোগ দেব সবাইকে প্রশ্ন করার, তখন ইনশাআল্লাহ আমরা প্রশ্ন করব, ঠিক আছে? এবং পিছনের বিষয়গুলো সলভ করা হবে। প্রথমেই যদি প্রশ্ন উত্তর নেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে দীর্ঘ সময় চলে যায়, যার কারণে আমরা মূল পড়াটা আগে পড়ব এবং শেষে গিয়ে আমরা কি করব, প্রশ্ন উত্তর পর্ব ইত্যাদি গল্পগুজব যেমন চাই শেষে গিয়ে করা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে মূল আলোচনা চলে যাচ্ছি। আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের আজকে হচ্ছে দ্বিতীয় দার্স। আমাদের আজকের আলোচ্য বিষয় কী একটু দেখে নিই প্রথমেই। যেমনটা আমি গত দার্সে বলেছিলাম, হ্যাঁ, এটা যদিও একটা আলোচ্য বিষয়, জাস্ট এরকম মনে হইতে পারে যে সামান্য আজকে কী পড়বে এতটুকুই জানলাম, কিন্তু এটা জাস্ট এতটুকুই না, এর পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে, ঠিক আছে? আমি আজকে যে এইখানে এই দার্সে যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিব, এই সময়টা আমি কেন দিব? শুধুমাত্র আরবি ভাষা শেখার ক্ষেত্রে? এটা হচ্ছে আপনার একটা উদ্দেশ্য, ঠিক আছে, কিন্তু এইটাকে আরও বেশি স্পেসিফিক করতে হবে যে আরবি ভাষা শিখবো, ঠিক আছে, কিন্তু আরবি ভাষার কোন বিষয়গুলো আজকে আমি শিখব, ঠিক আছে? একজন মুসলিম ব্যক্তির প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তার উদ্দেশ্য এবং তার ফলাফল তার জানা থাকতে হবে, বুঝতে পেরেছেন? যে হাদিসে আছে না যে লা ইয়ালদাগুল মুমিনু ফি হুজরিন ওয়াহিদিন মাররাতাইন, যে একজন মুসলিম কখনো এক গর্তে 2 বার পড়ে না। এটা কেন? কারণ মুসলিম হচ্ছে সচেতন, কখনো তার তবিয়তগত ইসের কারণে একবার পড়ে যেতে পারে, কিন্তু দ্বিতীয়বার কি সে সেখানে পড়বে না। কিন্তু আমাদের কিন্তু এটা দেখা যায় না, আমরা দেখা যায় যে ঘুরে ফিরে একটা ভুল বারবার করতে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, ঠিক আছে? এগুলো থেকে আমাদের শিক্ষা একটা, বুঝতে পেরেছেন? যদিও এটা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে জাস্ট 3টা টপিক যেটা আমরা আজকে শিখব, কিন্তু এখান থেকে আমরা কী শিক্ষা পাচ্ছি? যে আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের একটা উদ্দেশ্য থাকবে এবং সেটা থেকে কি ফলাফল আমরা পেতে পারি সেটা আমাদের আগে থেকেই কি করতে হবে, গেস করতে হবে, যেই কাজটা করলে আমি ফলাফলটা পেতে পারি। এরপরে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করা। তারপরের ব্যাপারটা কি, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। এটাও একটা কথার মতো যে আস-সা'য়ু মিন্না, চেষ্টা আমাদের থেকে, ওয়াল ইতমাম মিনাল্লাহ, আর পূর্ণ করা আল্লাহর দায়িত্ব। চেষ্টা আমাদের দায়িত্ব, পূর্ণ করা আল্লাহর দায়িত্ব, ঠিক আছে? আমরা শেখার জন্য চেষ্টা করব, এখন পূর্ণ করার দায়িত্ব আল্লাহর কাছে, ঠিক আছে? সুতরাং চেষ্টার সব আমরা পেয়ে যাব। পূর্ণ করা যেহেতু আমাদের দায়িত্ব না, যদি আমরা কোনো কারণে আমাদের কাজটা পূর্ণ না হয়
তাহলে এর মানে এটা না যে আমরা সব থেকে বঞ্চিত হব, কারণ সবের হচ্ছে চেষ্টা পর্যন্ত, পূর্ণ করার দায়িত্ব আল্লাহর কাছে, ওটা আমাদের দ্বারা সম্ভব না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে গত দার্সে পুনর্পাঠ, মানে গত দার্সে আমরা যেটা পড়েছি সেটাকে আবার একটু শুরুতে দেখে নিব, যাতে করে আমাদের পূর্বের দার্সের সাথে আজকের দার্সের একটা কানেকশন তৈরি হয়ে যায় শুরুতেই, হ্যাঁ। এবং গত দার্সের বিষয়গুলো যদি কারো কোনো কারণে একটু অস্পষ্ট থেকে যায় জেহেনে, মানে মেধাতে, সেটা যাতে করে আবার কী হয়ে আসে, স্পষ্ট হয়ে আসে, এবং ওটার সাথে মিলিয়ে আজকের পড়াটা যাতে করে ভালোভাবে আমাদের আয়ত্ত হয়। গত দার্সে পুনর্পাঠ, গত দার্সে আমরা কিছু শব্দার্থ শিখেছিলাম, ইসিম কিছু শিখেছিলাম, পাশাপাশি হচ্ছে কিছু সর্বনাম শিখেছিলাম, তাই না? এটা আমরা দেখবো সামনেই। পাশাপাশি আজকে আমাদের বাক্য গঠন, ওই যে শব্দার্থগুলো সেগুলো ব্যবহার করে আমরা আজকে বাক্য গঠন শিখব। নাম্বার 2 হচ্ছে মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য। মান এটা একটা প্রশ্নবোধক শব্দ, ঠিক আছে? এটা দিয়ে আমরা কি করব? প্রশ্নবোধক বাক্য বানানো শিখে যাব আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তাহলে আমাদের প্রথম আলোচনায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে গত দার্সের পুনর্পাঠ। গত দার্সে আমরা কয়েকটা বিষয় শিখেছি, এর ভিতরে প্রথম বিষয় ছিল আরবি ভাষার সকল শব্দ প্রাথমিকভাবে, আচ্ছা একটা মিস্টেক হয়েছে, তিনকে 2 লেখা হয়ে গিয়েছিল। আচ্ছা, গত দার্সে পুনর্পাঠে কয়েকটা বিষয় ছিল, তার মধ্যে এক নাম্বার ছিল হচ্ছে আরবি ভাষার সকল শব্দ প্রাথমিকভাবে 3 ভাগে বিভক্ত। ঠিক আছে, এখানে আর একটা ব্যাপার বলি যে আরবিতে শব্দকে বলা হয় কালিমা। ঠিক আছে, আরবিতে শব্দকে বলা হয় কি? কালিমা। মানে যে কোনো শব্দ, সেটা ইসিম হোক, সেটা ফাইল হোক। আচ্ছা, একজন বললেন যে স্ক্রিন নেই, স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন আবার আসছে। ঠিক আছে, আমি আবার বলতেছি। হ্যাঁ, গত দার্সের পুনর্পাঠে আমরা শিখেছিলাম কয়েকটা বিষয়, তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে আরবি ভাষার সকল শব্দ প্রাথমিকভাবে 3 ভাগে বিভক্ত। এর মধ্যে প্রথম ভাগটা ছিল হচ্ছে ইসিম, দ্বিতীয় ছিল ফেইল, তৃতীয় হচ্ছে হারফ। ইসিম কাকে বলে আমরা জানি, যত বস্তু, যত অর্থবহ যে কোনো কিছুর নাম বুঝাইতে যা কিছু বলা হবে, বা নাম বুঝাক বা কোনো একটা কাজ হওয়া করা বুঝাক, তার মধ্যে যদি কোনো কালের অর্থ না থাকে তাহলে সেটা হবে ইসিম। আর ফেইল হচ্ছে ক্রিয়া, ভার্ব কোনগুলো? যেগুলোর মধ্যে কোনো একটা কাজ হওয়া বুঝাবে, পাশাপাশি তার মধ্যে কোনো একটা সময়ের অর্থ দিবে, কাজটা সংগঠিত হওয়ার সময়টা সে বুঝাবে। আর হরফ ছিল কিছু অব্যয়, যেমন এবং, সুতরাং, নিশ্চয়ই, এগুলো। এরপরে আমরা ইসিমকে 2 ভাগে বিভক্ত করেছিলাম। এক নম্বর হচ্ছে মুযাক্কার, 2 নম্বর হচ্ছে মুআন্নাস। মুযাক্কার হচ্ছে পুরুষ জাতীয় কিছু শব্দ, যা চেনার উপায় হচ্ছে তার শেষে গোলতা থাকে না। আর মুআন্নাস স্ত্রী জাতীয় কিছু শব্দ যার শেষে গোলতা থাকে। এটা হচ্ছে মুযাক্কার মুআন্নাস চেনার পদ্ধতি ছিল। ঠিক আছে, আচ্ছা, সর্বশেষ 3 নম্বর আমরা শিখেছিলাম সর্বনাম, আমি, তুমি, সে, এগুলোর পরিচয়। সর্বনামকে আরবি ব্যাকরণে বলা হয় দমির। দমির 3 প্রকার। দমিরুল মুতাকাল্লিম, ফার্স্ট পারসন, যেমন আরবিতে হচ্ছে আনা, অর্থ হচ্ছে আমি, যেটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে একটা শব্দই ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে দমিরুল হাদির, সেকেন্ড পারসন, যেমন হচ্ছে আংতা, আংতি, অর্থ হচ্ছে তুমি। আংতা এটা পুরুষের জন্য, আংতি এটা মেয়ের জন্য। দমিরুল গাইবু, থার্ড পারসন, যেমন হুয়া এবং হিয়া, অর্থ হচ্ছে সে। আচ্ছা, আজকে অনেকের হোমওয়ার্কে আমি একটা বিষয় দেখলাম যে এই যে দমিরগুলো, নামগুলো, হ্যাঁ, দমিরুল মুতাকাল্লিম, দমিরুল হাদির, আপনারা এই যে মিমে সাকিন দিয়েছেন, রতে সাকিন দিয়েছেন, বাতে সাকিন দিয়েছেন, এটা হচ্ছে আসলে সাকিন না। পড়ার ক্ষেত্রে যেহেতু আমরা সংক্ষিপ্তভাবে পড়ি, এই জন্য সাকিন দিয়ে পড়া হবে, কিন্তু যদি কেউ হারাকাত দেন তাহলে পেশ দিতে হবে। বুঝতে পেরেছেন? বোনদের কার কার জন্য হোমওয়ার্কে আমি দেখেছি এটা, যে আদ-দমিরুল মুতাকাল্লিমু, আদ-দমিরুল হাদিরু, আদ-দমিরুল গাইবু, এটা হচ্ছে এর আসল হারাকাত। হ্যাঁ, কিন্তু যখন আমরা কি করি, সেটাকে ওয়াকফ করে পড়ি, যেহেতু আদ-দমিরুল মুতাকাল্লিম, এজন্য আমরা সাকিন দিচ্ছি। ঠিক আছে, এটা যাতে কেউ না বুঝেন যে শেষে সাকিন আছে। আচ্ছা, আমরা তাহলে গত দার্সের বিষয়টা বুঝে ফেললাম।
তিনটা বিষয় ছিল, আরবি সকল শব্দ প্রাথমিকভাবে 3 ভাগে বিভক্ত, ইসম ফিল হরফ, তারপরে ইসিম আবার 2 ভাগ, একটা হচ্ছে মুযাক্কার আর একটা হচ্ছে মুআন্নাস, তারপরে হচ্ছে সর্বনাম আমি তুমি সে। আচ্ছা, গত দার্সের বিষয়গুলো আমাদের সামনে চলে আসলো। এবার আমরা আজকের নতুন আলোচনায় চলে যাচ্ছি, বাক্য গঠন। ঠিক আছে, বাক্য গঠনের পূর্বে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। যে প্রথমে আমাদের মনে রাখতে হবে কি, আরবি শব্দগুলো শেষ অক্ষরের হরকতের বিবেচনায় আবার 2 ধরনের হয়। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, পিডিএফের এটা একটা সমস্যা। হ্যাঁ, মানে অনেক জায়গায় হারাকাগুলো ফুল আসে না। যেমন উস্তাদুন এই শব্দটা অনেকে আলিফের উপরে জবর দিয়েছেন, কেন? ওই যে পেশের যে গোল অংশটা সেটা দেখা যাচ্ছে না, যার কারণে অনেকে মনে করেছেন যে এখানে মনে হয় জবর হবে। আসলে পিডিএফের এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করা হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা সমাধান করার যায়নি, যেহেতু মানে এগুলোকে তৈরি করা হয়েছে ইংরেজি ভাষার জন্য, তৈরি করা হয়েছে ফ্রেন্ডলি করে। তা আরবি ভাষাটা তো এর জন্য ওইভাবেই করা হয় না, যার কারণে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এটা থাকে না মাইক্রোসফটে আর কি। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে, যদি কোনোটাতে কোনো অস্পষ্টতা মনে হয় বা উচ্চারণগুলো কি, এটা দেখার জন্য আপনাদের তো ভিডিও দেওয়া হচ্ছে, এটা প্রধান কারণ। ঠিক আছে, যে উস্তাদ কী বলে দিচ্ছেন এটা আপনারা সেখান থেকে দেখে নেবেন। বিশেষ করে হারাকাতের উচ্চারণগুলো খুবই জরুরি। এখন উস্তাদুনকে আপনি যদি আস্তাদুন পড়েন, এটা কি হবে? উস্তাদুনকে আমরা বলতেছি কি আস্তাদুন, তাহলে কি কেমন শোনাচ্ছে না? এটা তো সম্পূর্ণ ভুল। যার কারণে যখন থাকবে আপনাদের হারাকাতগুলো বা শব্দের উচ্চারণগুলো, বিশেষ করে এই যে শব্দার্থগুলো থাকবে প্রত্যেক দার্সের শেষে, শব্দার্থগুলো আপনারা এমনিতে যারা ভিডিওতে থাকেন মানে ক্লাসে থাকেন তাদের তো আছেনই, তারপরেও ওগুলো আরও একবার কি করবেন, দেখে নেবেন। ঠিক আছে, আর যেহেতু ইউটিউবে আপলোড দিয়ে আপনাদেরকে দেওয়া হচ্ছে, সুতরাং খুব সহজেই আপনারা সেখানে অ্যাক্সেস পাচ্ছেন, তাই না? তেমন কোনো ঝামেলা হচ্ছে না আর কি, এটাই। আচ্ছা, আমাদের তাহলে প্রথমেই কি মনে রাখতে হবে, যে আরবি শব্দগুলো শেষ অক্ষরের হরকতের বিবেচনায় 2 ধরনের হয়। শেষ অক্ষরের হরকত বলতে যেমন দেখেন আমরা দেখছি মুআল্লিমুন শেষে 2 পেশ ছিল, আনা আংতা আংতি এগুলোতে একই রকম সবসময়। ঠিক আছে, এই যে হারাকাতটা বিবেচনায় 2 ধরনের হয়। কীরকম? 1 নাম্বার হচ্ছে যার শেষ অক্ষরের হরকত কখনোই পরিবর্তন হবে না, ব্যাকরণিক পরিভাষায় তাকে বলা হয় মাবনিয়ুন, যেটাকে আমরা অক্ফ করে বলি কি মাবনি। হারাকাতটা দেখেছেন মাবনিয়ুন, কিন্তু আমরা অক্ফ করে বলি মাবনি বাস। যেমন সকল দমির, যত দমির আছে আরবি ভাষাতে সমস্ত দমির হচ্ছে কি মাবনি, এগুলো কখনোই পরিবর্তন হবে না। যেমন আনা, এটা যত জায়গাতেই আসুক, যে অবস্থাতে আসুক, সর্বাবস্থায় এটার উচ্চারণ আনাই থাকবে। আংতা পুরুষের জন্য যেটা সর্বাবস্থায় আংতাই থাকবে। আংতি এটা সর্বাবস্থায় এমনই থাকবে, হুয়া হিয়া একই অবস্থায় থাকবে, কখনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন? আর নাম্বার 2 হচ্ছে যার শেষ অক্ষরের হরকত বিভিন্ন সময় ব্যাকরণিক কারণে পরিবর্তন হবে। কোনটা পরিবর্তন হবে? মাঝের হরকত না, কিন্তু শুধুমাত্র শেষ অক্ষরের হরকত বিভিন্ন সময় ব্যাকরণিক কারণে পরিবর্তন হবে। ব্যাকরণিক পরিভাষায় তাকে বলা হয় মুআরাব। এই দ্বিতীয় প্রকারকে কি বলা হয়? মুআরাবুন, কিন্তু আমরা ওয়াকফ করে বলি কি মুআরাব, অর্থাৎ মাবনি মুআরাব। যেমন অধিকাংশ ইসিম, আমরা যে ইসিমগুলো পড়েছি অধিকাংশ ইসিম, ঠিক আছে, যেমন মুআল্লিমুন, তিলমিদুন, তবিবুন, আলিমুন। যেমন এখানে হতে পারে মুআল্লিমান হতে পারে, মিমে 2 জবর হতে পারে, আবার মিমে জের হইতে পারে, তিলমিদুন হইতে পারে, ঠিক আছে, তবিবুন হইতে পারে, এই আর কি। আপনার কোরআন তেলাওয়াতের সময় অনেক শব্দ এরকম পেয়ে থাকবেন অবশ্যই, যেগুলোতে কি হইতেছে, শেষ অক্ষরের হরকত পরিবর্তন হচ্ছে। আর যখন শেষ অক্ষরের হরকত পরিবর্তন হবে তখন তার অর্থও ভিন্ন হয়ে যাবে, মানে শব্দের অর্থ ভিন্ন হবে না, বাক্যের ভিতরে আসার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অর্থ পরিবর্তন হবে। এগুলো আমরা দেখব ইনশাআল্লাহ, সামনের 2-3 দার্স গেলে আমরা এগুলো দেখতে পাবো যে কীভাবে পরিবর্তন হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে, এবং পরিবর্তন হওয়ার মাধ্যমে তার ভিতরে অর্থগত কোনো পরিবর্তন আসতেছে কিনা। এগুলো একদমই সহজ। যখন দেখবেন এখন মনে হইতে পারে যে আল্লাহ মানে 2 পেশ আছে, সেটা আবার 2 জবর হয়ে যাবে, হয়ে গেলে সেটাকে আবার অর্থ পরিবর্তন হয়ে যাবে, মানে কি একটা কি অবস্থা হবে নাকি, এরকম মনে করার কিছুই নেই। বুঝতে পেরেছেন? এটা যখন হবে, এখন যেভাবে আপনার বুঝতে কষ্ট হচ্ছে না, মুআল্লিম মানে একজন শিক্ষক, অর্থ এইটাই থাকবে। দেখা গেছে বাক্যের মধ্যে আসার কারণে আমি বললাম যে আমি শিক্ষকের কাছে যাব, তখন দেখা গেছে একটু হরকত পরিবর্তন হইল। শিক্ষকের কাছে যেহেতু অর্থ পরিবর্তন হইতেছে, হরকত একটু পরিবর্তন হবে, ঠিক আছে। ওটা একবার দেখলে আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বিষয়টা আবার একটু বলতেছি। হ্যাঁ, আরবি শব্দগুলো শেষ অক্ষরের হরকতের বিবেচনায় 2 ধরনের হয়। একটা হচ্ছে যার শেষ অক্ষরের হরকত কখনোই পরিবর্তন হবে না, সেটাকে ব্যাকরণিক পরিভাষায় বলা হয় মাবনি, যেমন সকল দমির, ঠিক আছে। তারপরে
ফেয়ারে মাদি আছে, এগুলো কখনোই কী হবে না, পরিবর্তন হবে না। নাম্বার 2 হচ্ছে যেই সমস্ত শব্দের শেষ অক্ষরের হরকত বিভিন্ন সময় ব্যাকরণিক কারণে পরিবর্তন হয়ে যাবে, আর সেই শব্দগুলোকে ব্যাকরণিকভাবে বলা হবে মুআরাব। যেমন অধিকাংশ ইসিম, অধিকাংশ ইসিম কেন বলা হলো, কিছু ইসিম এরকম আছে যেগুলো কি হয় না, পরিবর্তন হয় না। অধিকাংশ ইসিম কী কী, যেমন মুআল্লিমুন, তিলমিদুন, তবিবুন, আলিমুন, আপনারা যত শব্দার্থ পড়েছেন দমির বাদে ইতিপূর্বে, সবগুলোই হচ্ছে গিয়ে মুআরাব। হ্যাঁ, আচ্ছা, মুআরাব হওয়ার একটা অন্যতম আলামত হচ্ছে শেষে তানভিন হওয়া। শেষে তানভিন হওয়া মানেই কি এটা একটা অন্যতম আলামত, যেটা হচ্ছে মুআরাব। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আর যে সকল শব্দের শেষ অক্ষরের হারাকাত পরিবর্তন হয় তার প্রাইমারি অবস্থা হলো সর্বদা পেশযুক্ত থাকা। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করেন এই কথাটা, যে যেই সমস্ত শব্দের শেষ অক্ষরের হরকত পরিবর্তন হয় তার প্রাইমারি একটা অবস্থা লাগবে না। মানে যেহেতু মিমে পেশও হইতে পারে, জবর হইতে পারে, জেরও হইতে পারে, তাহলে স্বাভাবিকভাবে ডিফল্টভাবে এটা কোন অবস্থাতে থাকবে, তো এগুলোর ডিফল্ট অবস্থা হচ্ছে, প্রাইমারি অবস্থা হচ্ছে পেশযুক্ত থাকা। যত সময় পর্যন্ত জবর হওয়ার কোনো ব্যাকরণিক কারণ না পাচ্ছি আমরা, যত সময় পর্যন্ত জের হওয়ার ব্যাকরণিক কোনো কারণ না পাচ্ছি, তত সময় পর্যন্ত অটোমেটিক্যালি এখানে কি থাকবে, পেশ থাকবে। এখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে মুআল্লিমুনে পেশ হয়েছে কেন, উত্তর হবে কি, কারণ এইখানে জবর বা জের হওয়ার কোনো কারণ নেই। যেহেতু কারণ নাই, তার কারণে তার প্রাইমারি অবস্থা অনুযায়ী সে কী আছে, পেশযুক্ত আছে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুব জরুরি, আমি এই কথাটা আরও একবার বলতেছি। হ্যাঁ, যে শেষ অক্ষরের হরকত যেগুলোর পরিবর্তন হবে তার প্রাইমারি অবস্থা হলো পেশযুক্ত থাকা। যেহেতু এগুলোতে জবরজের পেশ তিনোটাই হইতে পারে বিভিন্ন ব্যাপকগণিক কারণে, যার কারণে তার ডিফল্ট অবস্থা হচ্ছে, প্রাইমারি অবস্থা হচ্ছে পেশযুক্ত থাকা। যদি কেউ জিজ্ঞেস করে বা যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে মুআল্লিমুন এই শব্দে তুমি পেশ কেন পড়েছ, এর উত্তর হবে কি আমাদের কাছে, কারণ এখানে জবর বা জের হওয়ার মতো কি নেই, কোনো ব্যাকরণিক কারণ নেই, যার কারণে ডিফল্টভাবে এগুলোকে পেশ দিয়েই পড়া হয়। আচ্ছা, ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের পরবর্তীতে একটু যাই, বাক্য গঠন। আমরা যেহেতু বাক্য গঠন করব, তাই না, বাক্য গঠন করব, সুতরাং বাক্য গঠনের ক্ষেত্রে আমরা কিছু শব্দার্থ শিখেছিলাম গত দার্সে। ঠিক আছে, এর উপর ভিত্তি করে দমিরুল মুতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পার্সেন্টের যে দমিরগুলো আছে এগুলো ব্যবহার করে আমরা প্রথমে কিছু বাক্য গঠন দেখি। যেমন দেখেন, আনা অর্থ হচ্ছে কি, আমি, আমরা খুব ভালো করে জানি। তিলমিদুন অর্থ হচ্ছে কি, একজন ছাত্র। ঠিক আছে, আনা প্লাস তিলমিদুন যুক্ত করে দিলাম, সমান সমান হলো আনা তিলমিদুন। অর্থ হলো কি, আনা মানে আমি, তিলমিদুন মানে একজন ছাত্র। এবার অর্থটা মিলাই দেন তো আপনারা, কি হয়ে যায়, আমি একজন ছাত্র। ঠিক আছে, আর এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে, সেটা দেখেন, এই যে আনা এখান থেকে এই যে টান দিয়ে লেখা আছে এটা হচ্ছে মুযাক্কার, আবার তিলমিদুন শব্দটা হচ্ছে কি, মুযাক্কার। বুঝতে পেরেছেন? তার মানে এটা একজন পুরুষ অর্থাৎ একজন ছাত্র এ কথা বলতেছে যে আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। ঠিক আছে, অনুরূপভাবে যখন আমরা জানি আনা এটা মুযাক্কার মুআন্নাস উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই না? সুতরাং এখানে দেখেন আনা প্লাস তিলমিযাতুন, আমরা জানি যে তিলমিদুন শব্দটা মুযাক্কার ছাত্র অর্থে ব্যবহৃত হয়, এবং তিলমিযাতুন এটা একজন ছাত্রী অর্থে ব্যবহৃত হয় মুআন্নাসের জন্য, মেয়েবাচক বোঝানোর জন্য, স্ত্রীবাচক বোঝানোর জন্য। সুতরাং যখন একজন মেয়ে বলবে যে আমি একজন ছাত্রী, তখন আনা প্লাস যুক্ত হবে কি, তিলমিযাতুন, সমান সমান হয়ে যাবে আনা তিলমিযাতুন, আমি একজন ছাত্রী। আনা মুআন্নাস, তিলমিযাতুন মুআন্নাস। তার মানে এখান থেকে একটা বিষয় কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝলাম যে মুযাক্কার এর সাথে মুযাক্কার আসবে, মুআন্নাসের সাথে মুআন্নাস আসবে। ঠিক আছে, আরবি ভাষাকে আমি একটা কথা বলেছিলাম না যে আরবি ভাষাকে অনেকে বলে যে অলৌকিকত্বের বিষয় পাওয়া যায় আরবি ভাষার মধ্যে। এটা কেন? এর অলৌকিকত্বের একটা অন্যতম বিষয় হচ্ছে আরবি ভাষার যেই গুণাগুণ, এর মধ্যে একটা অন্যতম ব্যাপার হলো যে শরিয়ার যেই মেজাজ, ঠিক আছে, শরিয়ার যে মেজাজ, এই মেজাজের সাথে আরবি ভাষাগত অনেক মিল পাওয়া যায়। যেমন শরিয়াতে ফ্রি মিক্সিং কি নেই, জায়েজ নেই, ছেলে মেয়ের পাশে বসতে পারবে না, মেয়ে ছেলের পাশে বসতে পারবে না। এখানে ঠিক একই অবস্থা, আনা এটা ছেলে, তিলমিদুন এটা একটা ছেলে, এরা দুইজন একসাথে থাকতে পারবে, এদের সাথে এদের দেখা দাও কি জায়েজ। আবার মেয়ের সাথে মেয়ে, কিন্তু ছেলে মেয়ে দুইজন একসাথে কি হইতে পারবে না। বুঝতে পেরেছেন? এটা কিন্তু কোইন্সিডেন্স না, এটা অনেক ক্ষেত্রে আপনারা পাবেন। ঠিক আছে, শরিয়ার মেজাজ আরবি ভাষার মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান। আবার দেখা গেছে যে মনে করেন যে একটা শব্দ দিয়ে দুজনকে বুঝায় এরকম অনেক শব্দ আছে, যেমন পিতামাতা। ঠিক আছে, পিতামাতা তারা একজন একজনের জন্য দেখা দেওয়া জায়েজ না, এদের দুইজনকে একটা শব্দ দিয়ে বোঝানো যায়। ঠিক আছে,
যেমন কি বলা গেল আবাওয়ানে মানে হচ্ছে পিতামাতা। আবার স্বামী স্ত্রী তাদের একজনের সাথে আরেকজনের কি দেখা দেওয়া যায়, তারা হচ্ছে স্বামী এবং স্ত্রী। সুতরাং সেখানে জাওজানে একটা শব্দ দিয়ে দুজনকে বোঝানো যায়। কিন্তু যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই এরকম কোনো দুইটা পার্সনকে একটা শব্দ দিয়ে ব্যক্ত করা যায় না আরবি ভাষাতে। বুঝতে পেরেছেন? যার কারণে এটা বলা হয় যে আরবি ভাষার যে মেজাজ, তার যে তবিয়াত, শরিয়ার তবিয়াতের সাথে এটার অনেক মিল। বুঝতে পেরেছেন? এটাও এর অলৌকিকত্বের একটা অন্যতম প্রমাণ বলা হয় আর কি। বুঝতে পেরেছেন? তো এর মাধ্যমে আমরা কিন্তু একটা আরবি ভাষায় গুরুত্বপূর্ণ একটা নিয়ম জেনে ফেললাম। সেটা হচ্ছে যখন বাক্য গঠন করা হবে তখন মুযাক্কার শব্দের সাথে মুযাক্কার শব্দ আনতে হবে, আবার মুআন্নাস শব্দের সাথে মুআন্নাস শব্দ আনতে হবে। আনা দুইটাই যেহেতু একই শব্দ, যার কারণে এখানে পার্থক্যটা একটু আমরা কম বুঝতেছি, সামনে আরও ভালো করে বুঝবো। হ্যাঁ, আমরা এটা আপাতত অলরেডি বুঝে ফেলেছি। আর দমিরুল মুতাকাল্লিম মানে হচ্ছে ফার্স্ট পারসন। এবার হচ্ছে আমরা সেকেন্ড পারসনটা দেখি যে আংতা। আমরা জানি আংতা হচ্ছে তুমি, এবং এটা একটা পুরুষবাচক শব্দ মুযাক্কার, প্লাস হচ্ছে তিলমিদুন সমান সমান আংতা তিলমিদুন, তুমি একজন ছাত্র। ঠিক আছে? আর দমিরুল হায়দর সেকেন্ড পারসন। অনুরূপভাবে যদি আমরা মুআন্নাসের ক্ষেত্রে যাই তা আংতি প্লাস তিলমিদাতুন, আংতি তিলমিদাতুন, তুমি একজন ছাত্রী। পুরুষের ক্ষেত্রে কি হয়েছে? আংতা তিলমিদুন। ঠিক আছে? আংতার সাথে তিলমিদুন যুক্ত হয়েছে। কেন? ফ্রি মিক্সিং এখানে করা যাবে না। পুরুষের সাথে পুরুষ আসবে, মেয়ের সাথে মেয়ে আসবে। বুঝতে পেরেছেন? যত সময় পর্যন্ত তাদের মধ্যে মানে শরঈভাবে দেখা জায়েজ হওয়ার মতো কি কোনো পদ্ধতি না হবে তত সময় পর্যন্ত এইভাবে ব্যবহার করা কি যাবে না। আচ্ছা, আংতা তিলমিদুন, তুমি একজন ছাত্র। আংতি তিলমিদাতুন, তুমি একজন ছাত্রী। বুঝতে পেরেছেন? সেকেন্ড পারসন। এবার আমরা থার্ড পারসনে চলে যাই। আদ-দমিরুল গায়েব। আদ-দমিরুল গায়েব যেমন হুয়া। ঠিক আছে? হুয়া অর্থ সে, আমরা জানি। তিলমিদুন অর্থ ছাত্র, এটা তো আমরা এতক্ষণ ধরে দেখিয়ে আসতেছি। তা হুয়া মুযাক্কার, সুতরাং এর সাথে যে আসবে সে কি হবে? অবশ্যই মুযাক্কার হবে। যেমন হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। আর মুআন্নাস যেমন হিয়া প্লাস তিলমিদাতুন, হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। এখন যদি আমি বলতে চাই যে সে একজন শিক্ষক, ঠিক আছে, এবং সে যদি একজন পুরুষ হয় তাহলে আমি কিভাবে বলবো? এটা কি এখন আমাদের কি আপনার আলাদা করে বুঝাইতে হবে? আমরা অলরেডি বুঝে ফেলছি না? জাস্ট এখানে কি করব, আমরা শব্দটা চেঞ্জ করে দেব। আমরা যদি বলতে চাই যে সে একজন শিক্ষক, বলবো হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। আমি যদি বলতে চাই যে সে একজন ইঞ্জিনিয়ার এবং সে যদি পুরুষ হয় তাহলে কি বলবো? হুয়া মুহান্দিসুন। সে যদি মেয়ে হয় তাহলে বলবো হিয়া মুহান্দিসাতুন। সে যদি একটা মেয়ে ডাক্তার হয় তাহলে কি বলবো? হিয়া তাবিবাতুন। বুঝে ফেললাম কিন্তু বাক্য বানানো আমরা, তাই না? মানে প্রাথমিকভাবে একজনের পরিচয় দেওয়ার মতো যতটুকু দরকার এই বাক্য বানানো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। ঠিক আছে? এবার আমরা আরও বিস্তারিত ব্যবহার দেখব যাতে করে এটা আমাদের কি হয়ে যায়, একদম ভালোভাবে অন্তরে গেঁথে যায়। দেখেন এখানে ফার্স্ট পারসনের কিছু শব্দ, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ঠিক আছে? আচ্ছা, আমরা ব্যবহারগুলো একটু দেখি ইনশাআল্লাহ। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। আংতা তিলমিদুন, তুমি একজন ছাত্র। আংতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। আংতি তিলমিদাতুন, তুমি একজন ছাত্রী। আংতি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। বুঝতে পেরেছেন? আপনারা বাকি যেই শব্দগুলো আপনারা গত দার্সে শিখেছেন, তাই না? গত দার্সে আমরা 10টা শব্দার্থ শিখেছিলাম, ছেলে মেয়ে মিলিয়ে টোটাল 20টা শব্দার্থ শিখেছি। সুতরাং প্রত্যেকে নিজে নিজে প্র্যাকটিসের ক্ষেত্রে প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। বুঝতে পেরেছেন? আমরা ছোটোবেলা থেকে এই যে বাংলা ভাষা এত সুন্দর করে বলতে পারি কিসের উপর ভিত্তি করে? প্র্যাকটিসের কারণে। আমাদের তার মনে নাই যে ছোটোবেলায় একটা বাক্য বা একটা শব্দ, একটা ওয়ার্ড আমরা কতবার উচ্চারণ করেছি। কিন্তু আপনারা এই যে যদি কারো ছোট বাবু থাকে কিংবা হচ্ছে ছোট ভাই বোন থাকে, বা ছোট তো সবারই আশেপাশে কেউ না কেউ থাকেই, হয় নিজেদের থাকে অথবা আত্মীয় স্বজনের থাকে, তারা যখন কথা বলা শুরু করে তখন তাদের দেখবেন যে একটা কথা তাদের কতবার প্র্যাকটিস করানো হয়। সে নিজে নিজে ইচ্ছা করেই বলার চেষ্টা করে, ওই দেখা গেছে যে ল উচ্চারণ করতে পারে না কখনো,
ঠিক আছে, তারপরে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, তাই না? এভাবে আস্তে 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 করে সে শিখে ফেলতে থাকে। সুতরাং এখন তো আমাদের একটু আয়ত্ত করা সহজ, যার কারণে বাচ্চা থেকে আমাদের একটু কম প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস আমাদের অবশ্যই করতে হবে। প্র্যাকটিস ছাড়া কি নেই, কোনো বিকল্প পদ্ধতি নেই। আচ্ছা, তাহলে আমরা বাক্য গঠন আলহামদুলিল্লাহ শিখে ফেলেছি, ঠিক আছে, প্রাথমিকভাবে বাক্য গঠনটা। এবার আমাদের কিছু নিয়ম জানতে হবে, তাই না? আমাদের ব্যাকরণগত কিছু নিয়ম জানতে হবে। কিন্তু আমি যেমনটা বলেছিলাম যে ব্যাকরণকে আগে শিখিয়ে তারপরে মানে ভাষা শেখানো এই পদ্ধতিতে আমি শিখাই না। এটা কারণ হচ্ছে প্রথম দিকে যদি আপনাদের ব্যাকরণ শেখানো শুরু করি আমি, তখন দেখা যাবে কি ব্যাকরণ বুঝতে বুঝতে পরে আর ভাষা বোঝা হবে না, মানে ব্যাকরণের নিয়মকানুনগুলো মাথায় হয়ে থাকবে। তো এখানে দেখেন, এই যে বাক্য গঠন শেখানো হইলো না, এখানে কি আপনাদের ব্যাকরণ শেখানো হয়েছে, কেউ বলতে পারবেন? এই বাক্য গঠনের প্রধান একটা ব্যাকরণ কিন্তু আপনারা শিখে ফেলেছেন, যে মুযাক্কারের সাথে মুযাক্কার আসবে, মুআন্নাসের সাথে মুআন্নাস আসবে, তাই না? এখানে কিন্তু আপনার ব্যাকরণ শিখে ফেলেছেন অলরেডি, কিন্তু আপনার টেরও পান নাই। অথচ আমি যদি আগে এই নিয়মগুলো আনতাম, তারপরে যদি হচ্ছে গিয়ে এই উদাহরণগুলো নিয়ে আসতাম, তখন কিন্তু আপনাদের মাথায় খুব কষ্ট হইতো। বুঝতে পেরেছেন? এই আর কি, ব্যাকরণ কিন্তু শিখে ফেলেছেন, কিন্তু ইনডিরেক্টলি শিখছেন, আপনারা টেরও পান নাই যে ব্যাকরণ শিখে ফেলছেন। মানে এই বাক্যটা বানানোর জন্য যে ব্যাকরণটা দরকার সেটা আপনারা শিখে ফেলছেন। আচ্ছা, আরও একটা শিখছেন, সেটা কি? এই যে প্রাথমিকভাবে হচ্ছে পেশ যুক্ত থাকতেছে, এই যে প্রাথমিকভাবে পেশ যুক্ত কেন থাকতেছে এর উত্তর কিন্তু আপনারা জানেন, কারণ এখানে জবর এবং জের হওয়ার কোনো কারণ নেই। এটাও কিন্তু একটা ব্যাকরণ, যে আমরা পেশ কেন দিব, কেন আমরা এখানে জবর জের দিব না। বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আরও আলোচনা আছে, কিন্তু প্রাথমিক ব্যাকরণ আপনারা শিখে ফেলেছেন আলহামদুলিল্লাহ। এভাবেই আস্তে আস্তে দেখবেন যে নাও জরফ সব শিখে ফেলবেন। আচ্ছা, মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? এই যে পিছনে আপনাদের যে নিয়মকানুনগুলো বলা হইলো না, এগুলোকে আবার একটু লিখিত আকারে দেওয়া হয়েছে, যাতে করে কারো কোথাও যদি কোনো সমস্যা হয় সে যাতে এখান থেকে দেখে সেটাকে কি করতে পারে, আবার মনে করিয়ে নিতে পারে। কি? 1 নাম্বার, মুযাক্কার এর সাথে সর্বদা মুযাক্কার শব্দকে বসাতে হবে। এটা তো আপনারা জানেনই, জাস্ট নতুন করে আবার দেখতেছেন একটু লেখার মধ্যে। যেমন আংতা মুআল্লিমুন, এখানে আংতা শব্দটা মুযাক্কার বোঝানোর জন্য, সুতরাং তার সাথে মুআল্লিমুন শব্দটি যুক্ত হয়েছে, যা মুযাক্কার। নাম্বার 2, কি মনে রাখতে হবে? যে আর মুআন্নাস শব্দের সাথে সর্বদা মুআন্নাস শব্দকে বসাতে হবে। যেমন আংতি মুআল্লিমাতুন, এখানে আংতি শব্দটা মুআন্নাস বোঝানোর জন্য, সুতরাং তার সাথে মুআল্লিমাতুন শব্দটি যুক্ত হয়েছে, যা মুআন্নাস। ঠিক আছে। আর 3 নাম্বার কি? হারাকাত। হারাকাত আমরা কি দিব? আমরা আংতা আংতির ভিতরে কোনো পরিবর্তন করতে পারতেছি না। কেন? কারণ এগুলো হচ্ছে মাবনি, এগুলো কখনোই পরিবর্তন হবে না, সর্বাবস্থা একই রকম থাকবে। যেটা পরিবর্তন হবে সেখানে কি হারাকত দিব সেইটা বলা হচ্ছে 3 নম্বরে। আপাতত বাক্য গঠনে মুআরাব শব্দগুলো শেষে ডিফল্ট হিসাবে আমরা পেশ দিব। যেই শব্দ 2 পেশ দিয়ে মুখস্থ করানো হবে তার শেষে 2 পেশ দিব, আর যার শেষে 1 পেশ দিয়ে মুখস্থ করানো হবে তার শেষে আমরা 1 পেশ দিব। বুঝতে পেরেছেন? 2 পেশ 1 পেশ কেন বলা হলো একটু পরেই আমরা বুঝে ফেলব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পরবর্তী আলোচনা একটু চলে যাই। বাক্য গঠনের ক্ষেত্রে এখন আমাদের তো আমরা এটা বলা শিখছি যে আমি হচ্ছি ছাত্র, আমি হচ্ছি কি শিক্ষক, বা আমি ইঞ্জিনিয়ার। তো এখন আমাদের নিজেদের নাম বলা শিখতে হবে না? যে আমি হচ্ছি নায়েফ, আমি হচ্ছি মোহাম্মদ, আমি ফতিমা। এটা আমরা এবার দেখব ইনশাআল্লাহ। দেখেন, মানুষের নামের ক্ষেত্রে একটি নিয়ম, মানুষের নাম দিয়ে বাক্য গঠনের আগে একটা নিয়ম জেনে নেব। সেটা হচ্ছে কি? পুরুষ নামের শেষে সাধারণত সর্বদা তানভিন হবে, কিন্তু মেয়ে নামের শেষে তানভিন হবে না। বুঝতে পেরেছেন? পুরুষ নামের শেষে তানভিন হবে, মেয়ে নামের শেষে তানভিন হবে না। এটা হচ্ছে একটা বেসিক নিয়ম, মনে রাখতে হবে এটা। যেমন মুহাম্মাদুন পুরুষ নাম, রাশিদুন রাশেদ, সাঈদুন সাঈদ। কিন্তু মেয়ে নামের ক্ষেত্রে ভিন্ন। ফাতিমা তু, ঠিক আছে? ফাতিমা তু, তাই কি হয়েছে? পেশ। আয়েশা তু, আয়েশাতে পেশ হয়েছে। খাদিজা তু, ঠিক আছে? এখানে কিন্তু কি নেই? তানভিন নেই। মেয়ে নামের শেষে কখনোই তানভিন হতে পারবে না কোনো কারণে। এই যে সাঈদুন শব্দটা হচ্ছে একটা পুরুষের নাম, এখন যদি কোনো কারণে এটা একটা মেয়ের নাম রেখে দেওয়া হয় তাহলে এটা সাঈদু পড়তে হবে। বুঝতে পেরেছেন? আমাদের বাংলাদেশে তো এরকম ছেলে নাম মেয়েদের খুব কম রাখা হয়, কিন্তু আরব বিশ্বে কিন্তু অনেক রাখা হয়। যেমন হচ্ছে আমাদের ফিলিস্তিনের একজন ফ্যামিলি আসছে এখানে একটা, তার মেয়ের নাম হচ্ছে রাইয়ান। বুঝতে পেরেছেন? রাইয়ান। তা আমি জিজ্ঞাসা করেছি যে রাইয়ান তো এটা পুরুষের নাম, আপনারা মেয়ের নাম রাইয়ান কেন রেখেছেন? তা বললো যে আমাদের একজন বীর যোদ্ধা ছিল, ফিলিস্তিনের যে যুদ্ধ চলতেছে সবসময় আপনারা জানেন, বর্তমানে ফিলিস্তিনের অবস্থা খুব খারাপ, গাজার অবস্থা খুব খারাপ। আপনারা সকলে দোয়া করবেন। আমরা এখান থেকে তো খুব কাছ থেকে দেখি
এরকমও হয় যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফিলিস্তিনের ফ্যামিলিগুলো আমাদেরকে মেসেজ দেয় যে নাইফ আমার তো ভাই ইন্তেকাল করছেন, বোমা বর্ষণে যুদ্ধে শহীদ হয়েছেন। ঠিক আছে, যেমন একদিন পরীক্ষার মধ্যে এরকম বাসায় ফিরছি, এসে দেখতেছি যে আমাকে মেসেজ দিচ্ছে যে আইনা আংতা ইয়া নাইফ, যে নাইফ তুমি কোথায়, আখি কাদুস্ত শহীদ ফি গাজ্জা, আমার ভাই তো গাজায় শহীদ হয়ে গেছে। ঠিক আছে, সাথে সাথে আমি দৌড়ে গেছি সেখানে তাদের তাজিয়া পেশ করার জন্য, মানে সহমর্মিতা পেশ করার জন্য। কী আর করার আছে, আমাদের হাতে তো এর থেকে বেশি কিছু করার নাই, তাই না? ওনারা এখানে ছোট্ট ফ্যামিলি নিয়ে থাকেন, তাদের ফ্যামিলির কোনো পুরুষ এখানে আসেন নাই, শুধুমাত্র মেয়েদেরকে নিরাপদে পাঠিয়ে দিয়েছেন। তারা আসেন নাই কেন? তারা ওখানে যুদ্ধ করে শহীদ করবেন, মানে যুদ্ধ করে স্বাধীন করবেন। ঠিক আছে, এই কারণে পুরুষরা কেউ আসেন নাই, শুধুমাত্র মেয়ে যারা আছে ফ্যামিলি মেম্বার তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তো এদের মধ্যে থেকে একজন আমাকে মেসেজ দিয়েছে যে আইনা আনতা ইয়া নাইফ, নাইফ তুমি কোথায়, আখি কদুস্তু শহীদা ফি গাজ্জা, আমার ভাই গাজায় শহীদ হয়ে গেছেন আজকে সকালে। দেখে সাথে সাথে চোখ দিয়ে পানি পড়ে গেছে। এর কিছুদিন পরে, এর মনে হয় মাত্র এক সপ্তাহ পরে আবার এরকম মেসেজ দিচ্ছে আমাকে যে খালি কদুস্তু শহীদা ফি গাজ্জা, যে আমার মামা আজকে গাজায় শহীদ হয়ে গেছে। কত কঠিন না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা চেষ্টা করি ফিলিস্তিনি ফ্যামিলি যারা আছে আমাদের যথাসাধ্য তাদেরকে সহযোগিতা করার, বিশেষ করে এই যে মেয়ে মেম্বার যারা আছে, ফিমেল মেম্বার এখানে চলে আসছেন, তারা তো এখানে কোনো কাজ করে কিছু করতে পারেন না, তাই না? সুতরাং সেক্ষেত্রে দেখা গেছে যে এরকম, কিন্তু তারা তো সবাই সম্ভ্রান্ত ফ্যামিলির, তারা কেউ কিছু বলতেও পারেন না। মানে দেখা গেছে যে আমাদেরকে দেখলে মানে চোখের চাহনি দেখে আমরা বুঝি যে তিনি কিছু চাচ্ছেন, কিন্তু মুখ ফুটে বলতে পারেন না, লজ্জা পান। বুঝতে পেরেছেন? তা আমরা এদেরকে করি কি, একদম খুঁজে খুঁজে এদের বাসায় গিয়ে হচ্ছে কি আমরা অনুদানটা পৌঁছে দিয়ে আসি, এরকম বিভিন্ন সংস্থার মাধ্যমে, বা কখনো কখনো হচ্ছে যে কোনো মাধ্যমে, ফোনের মাধ্যমে। মোট কথা হচ্ছে তারা যাতে ওই লজ্জাটা না পান, এটা চেষ্টা করে ওভাবে পৌঁছে দেওয়া হয়। ব্যক্তিগত কোনো অনুদান আসলে ওটা, অথবা কোনো সংস্থার মাধ্যমে হলো সেটাও। আচ্ছা, যাই হোক, এই যে রাইয়ান নাম থেকে ওদিকে গেলাম, তা সেই ফ্যামিলির একটা মেয়ের নাম হচ্ছে রাইয়ান। তা আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার মেয়ের নাম রাইয়ান কেন, তিনি বললেন যে এরকম একজন যোদ্ধা ছিলেন, তিনি যেদিন শহীদ হয়েছেন ওই দিন আমার মেয়ে জন্মগ্রহণ করেছে, তা তার নামের বরকতের জন্য আমার মেয়ের নাম রাইয়ান রেখে দিছি। বুঝতে পেরেছেন? তা ঘটনাক্রমে হয়েছে কি, যখন আমার সাথে প্রথম সাক্ষাৎ হয়েছে, তখন তার মেয়ে নাম আমি জিজ্ঞাসা করছি যে নাম কি, বলছে যে রাইয়ান। কিন্তু আমার তো মাথায় আছে যে রাইয়ান তো পুরুষের নাম, যার কারণে আমার মনে হয়েছে আমি মনে হয় ভুলে রাইহানা নাম শুনেছি, যার কারণে আমি পরবর্তী জিজ্ঞাসা করছি যে রাইহানা কোথায়। তখন সে বললো যে রাইহানা কে। আমি বললাম আপনার মেয়ে রাইহানা? পরবর্তী ওর নাম তো রাইহানা না, রাইয়ান। ঠিক আছে, কিন্তু এরপর থেকে আমি যখনই তাদের সাথে সাক্ষাৎ করতে গেছি, মানে এরা দেখি যে তাকে এখন থেকে রাইহানা বলে ডাকে। বুঝতে পেরেছেন? তাই বললাম একে রাইহানা বলে ডাকতেছেন, বলে যে তুমি না এর নাম রাইহানা দিয়েছো, এই জন্য তো এখন একে আমরা রাইহানা বলেই ডাকি। বুঝতে পেরেছেন? মানে এখন নামের রাখছে রাইয়ান রাইহানা, এর মধ্যে থেকে রাইহানা বলে এখন তাকে ডাকে, এই আর কি। এবং আমাকে বা অন্যদেরকে পরিচয় এখন এটাই দেয় যে আনা উম্মু রাইহানা, আমি রাইহানার মা, এভাবে যদি কখনো ফোন দেয় বা ইত্যাদি, এই আর কি। আচ্ছা, তো এই যে যেমনটা বললাম যে সাঈদুন, এই শব্দটা হচ্ছে পুরুষ নাম, এটা যদি কোনো কারণে কোনো মেয়ের নাম রাখা হয় তখন সেটা কি হয়ে যাবে? সাঈদু। ঠিক আছে, এক পেশ হয়ে যাবে। কেন? মেয়ে নামের শেষে কখনো কি হবে না? তানভিন হবে না। বুঝতে পেরেছেন? এইখানে ওই যে আমি একটা কথা বললাম না যে মানুষের তবিয়াতের সাথে শরিয়ার তবিয়াতের সাথে আরবি ভাষার মিল অনেক। দেখেন, পুরুষ মানুষের তবিয়াত একটু কঠোর টাইপের, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে বানাইছেন যেহেতু তারা কঠিন কঠিন কাজ করবে। মেয়েদের তবিয়াত নরম টাইপের, ঠিক আছে? আর তানভিনের উচ্চারণ হইতেছে কঠিন, তানভির ছাড়া পেশের উচ্চারণ হচ্ছে কি সহজ, মানে নরম। ঠিক আছে, যার কারণে মুহাম্মাদুন ফাতিমাতু, মানে একটু পার্থক্য বোঝা যাচ্ছে না? বুঝতে পারছেন? আরবি ভাষায় ওই যে বললাম অলৌকিকত্ব, এই কারণেই বলা হয় যে এর সাথে তবিয়াতের বাস্তবে আসলেই শব্দটা যেরকম, এর দ্বারা যেই জিনিসটাকে বোঝানো হচ্ছে এর সাথে মিল অনেক। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে মানুষের নামের ক্ষেত্রে একটা নিয়ম কি, পুরুষ নামের শেষে তানভিন হবে সাধারণত, কিন্তু মেয়ে নামের শেষে তানভিন কখনোই হবে না। যেমন মুহাম্মাদুন ফাতিমাতু রাশিদুন আয়েশাতু সাঈদুন খাদিজাতু। নোট, কি নোট?
শেষে তানভিন হয় এমন কোনো শব্দ যদি কোনো মেয়ের নাম হয় তার শেষেও আর তানভিন থাকবে না। যেমনটা আমি আপনাদের কেবলই বললাম, রাইয়ান দিয়ে উদাহরণ দিলাম, ঠিক আছে, এক পেশ দিয়ে পড়তে হবে। যেমন সাঈদাতুন, এই শব্দের শেষে তানভিন আছে। সাঈদাতুন অর্থ হচ্ছে ভাগ্যবতী, বুঝতে পেরেছেন? সাঈদাতুন এটা একটা ইসিম, অর্থ হচ্ছে ভাগ্যবতী। কিন্তু যদি কোনো মেয়ের নাম রাখা হয় এটা, তখন হবে সাঈদাতু, কারণ অনেকের নাম থাকে না সাঈদা, ঠিক আছে, সাঈদা নাম থাকে সাঈদা, তখন এটা কি হয়ে যাবে? সাঈদাতু। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে কি করা যাক? নাম দিয়ে বাক্য গঠন করা যাক। মুদাক্কার নাম, মুআন্নাস নাম দেখি আমরা তাহলে। আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ। আনা তিলমিদুন, আমি ছাত্র বা আমি একজন ছাত্র, ঠিক আছে। আনা খালিদুন, আমি খালিদ। আনা মুআল্লিমুন, আমি শিক্ষক বা আমি একজন শিক্ষক, ঠিক আছে। এই যে একজন অর্থটা আসতেছে কোত্থেকে, এটাকে প্রশ্ন করতে পারেন, কারণ আমরা তো পড়েছি কি তিলমিদুন মানে ছাত্র, তাহলে একজন কোত্থেকে আসতেছে? কারণ হচ্ছে তিলমিদুন শব্দটা এক বচন, আমরা বহু বচন শিখি নাই, তা তিলমিদুন শব্দটা হচ্ছে এক বচন। এক বচন যেহেতু, যার কারণে একজন অর্থ আমরা আনতে চাইলে আনতে পারি, আবার যদি বলতে চাই যে আমি ছাত্র বা আমি একজন ছাত্র, উভয়টাই কি বলা যেতে পারে, এটা সবাই খেয়াল রাখবো, হ্যাঁ। আচ্ছা, পাশাপাশি নামের সাথে ব্যবহারটা দেখলাম যে আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ। আনা তিলমিদুন, আমি ছাত্র বা আমি একজন ছাত্র। আনা খালিদুন, আমি খালিদ। আনা মুআল্লিমুন, আমি শিক্ষক বা আমি একজন শিক্ষক। পুরুষ নামের শেষে সর্বদা তানভিন হবে। এরপরে হচ্ছে মেয়ে নাম, মুআন্নাস। আনা ফাতিমাতু, আমি ফাতিমা। আনা তিলমিদাতুন, আমি ছাত্রী বা আমি একজন ছাত্রী। আনা সাঈদাতু, আমি সাঈদা। আনা মুআল্লিমাতুন, আমি শিক্ষিকা বা আমি একজন শিক্ষিকা। মেয়ে নামের শেষে কখনো তানভিন হবে না, ঠিক আছে। যেমন ফাতিমাতু, সাঈদাতু। আশা করি এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, তাই না? এটা হচ্ছে আমাদের 2 নম্বর যে টপিকটা, বাক্য গঠনের আলোচনা এই পর্যন্তই। হ্যাঁ, আমি বাক্য গঠনের বিষয়টা আবার শুরু থেকে আরও একবার সংক্ষেপে বলে দিচ্ছি, সকলে খেয়াল করেন। বাক্য গঠন, ঠিক আছে। প্রথমে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে, সেটা কি? আরবি শব্দগুলো শেষ অক্ষরের হরকতের বিবেচনায় 2 ধরনের হয়। এক ধরনের কোনটা? যার শেষ অক্ষরের হরকত কখনোই পরিবর্তন হবে না, যেরকম আমরা পড়ছি সারা জীবন ওইরকমই থাকবে, যেমন সকল দমির, আনা, আংতাংতি, হুয়া, হিয়া। আরেকটা হচ্ছে যেই সমস্ত অক্ষরের শেষের যে হরকতটা, সেটা ব্যাকরণিক কারণে বিভিন্ন সময় পরিবর্তন হইতে পারে, সেগুলোকে আরবিতে ব্যাকরণিক ভাষায় মুআরাব বলে। যেমন অধিকাংশ ইসিম, মুআল্লিমুন, তিলমিদুন, তবিবুন। তবে যেই মুআরাব শব্দগুলো আছে, যেগুলো শেষে পরিবর্তন হয়, সেগুলোর প্রাইমারি হরকত অর্থাৎ ডিফল্ট হরকত হিসাবে কি থাকবে? সর্বদা পেশ থাকবে। এখন কোনোটাই 1 পেশ হইতে পারে, কোনোটাই 2 পেশ হইতে পারে, হয় 1 পেশ থাকবে বা 2 পেশ থাকবে। যেটা 2 পেশ সেটা 2 পেশ, যেটা 1 পেশ সেটা কি থাকবে? 1 পেশ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার বাক্য বানানোর ক্ষেত্রে কি হবে? মুযাক্কারের সাথে সর্বদা মুযাক্কার ব্যবহার হবে, মুআন্নাসের সাথে সর্বদা মুআন্নাস ব্যবহার হবে। আর যেগুলো মাবনি সেগুলো তো মাবনি আছে, যে আনা, এটা কখনোই পরিবর্তন হবে না। আর তিলমিদুন, তিলমিদাতুন, এগুলো হচ্ছে মুআরাব, পরিবর্তন হয়। কিন্তু যত সময় পর্যন্ত আমরা জবর বা জের দেওয়ার কারণ খুঁজে না পাচ্ছি, তত সময় পর্যন্ত কি সেটাকে ডিফল্টভাবে যেহেতু পেশ হয়, পেশ দিয়ে ব্যবহার করতে হবে, ঠিক আছে। যেমন আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী। এখানে হচ্ছে দমিরুল হাদরের সাথে বাক্য ব্যবহার, আংতা তিলমিদুন, আংতি তিলমিদাতুন। মুযাক্কারের সাথে মুযাক্কার, মুআন্নাসের সাথে মুআন্নাস। হুয়া তিলমিদুন, হিয়া তিলমিদাতুন। মুযাক্কারের সাথে মুযাক্কার, মুআন্নাসের সাথে মুআন্নাস। সে একজন ছাত্র, সে একজন ছাত্রী। এরপর হচ্ছে এখানে অনেকগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো আপনারা দেখবেন, পড়বেন, মুখস্থ করবেন এবং এই অনুযায়ী বাক্য গঠন করবেন, ঠিক আছে। আর এই যে নিয়মকানুনগুলো বলা হয়েছে, এগুলোই মনে রাখতে হবে। শিরোনামে আবার একবার দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এগুলো আপনাদের সামনে স্পষ্ট থাকে। হ্যাঁ, মুযাক্কারের সাথে মুযাক্কার শব্দ বসাতে হবে, মুআন্নাসের সাথে মুআন্নাস শব্দ। আর আপাতত বাক্য গঠনে মুআরাব শব্দগুলো শেষে ডিফল্ট হিসেবে আমরা পেশ দিব, ঠিক আছে। 2 পেশ হলে 2 পেশ যেভাবে মুখস্থ করবো, বা 1 পেশ হলে 1 পেশ। 1 পেশ কোথায় দিতেছি আমরা? এই যে মেয়ে নামের শেষেই তো আমরা 1 পেশ দিতেছি, তাই না? আবার পুরুষ নামের শেষে 2 পেশ দিতেছি, কেন? এটা তো নিয়ম শিখলাম যে এই কারণে কখনো পেশ হয় না। সুতরাং কথা হইতেছে, যেহেতু ডিফল্টভাবে পেশ থাকে, আর মেয়ে নামের শেষে ডিফল্টভাবে সবসময় কি 1 পেশ থাকবে, এখানে কখনো তানবিন যেহেতু হইতে পারতেছে না, যার কারণে এভাবেই থাকবে। পাশাপাশি আরও একটা নিয়ম জানলাম কি, যে সাধারণত তানবিন হয় এরকম কোনো শব্দ যদি কোনো মেয়ের নামের নাম হয়ে যায়, তখন আর সেটার শেষে কি থাকবে না? তানবিন থাকবে না, মেয়ে নাম হওয়ার কারণে। আচ্ছা, পুরুষ নাম এবং মেয়ে নামের সাথে বিস্তারিত একটু ব্যবহার, এটা আমরা দেখে ফেললাম। এবার হচ্ছে আমাদের 3য় নাম্বার আলোচনা ছিল মান দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন, তাই না? আমরা এখন প্রশ্নবোধক বাক্য গঠন শিখবো। যেমন হচ্ছে আমি আপনাকে দেখলাম, মানে আপনাকে তো আমি চিনি না, আর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কে, ঠিক আছে? তখন যাতে করে আপনি এটা বলতে পারেন যে আমি হচ্ছি
মুহাম্মদ, আমি হচ্ছি ইসমাইল, আমি হচ্ছি ফাতিমা। ঠিক আছে, যে আমি ফাতিমা। এখন এই যে প্রশ্ন করাটা, যেহেতু আমি আমার নাম বলা শিখেছি, সুতরাং প্রশ্ন করাটাও শিখতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের 3 নম্বর আলোচনা, যে মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, আরবিতে বাক্যকে বলা হয় জুমলা। গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবো, আরবিতে বাক্যকে বলা হয় জুমলা। ঠিক আছে, আর প্রশ্নবোধক বাক্যকে বলা হয় আল জুমলাতুল ইস্তিফহামিয়া। ঠিক আছে, আল জুমলাতুল ইস্তিফহামিয়া। ইস্তিফহাম অর্থ হচ্ছে প্রশ্ন, ইস্তিফহামিয়াতুন অর্থ হচ্ছে প্রশ্নবোধক। বুঝতে পেরেছেন? ইস্তিফহাম এই যে হরফুল ইস্তিফহাম, প্রশ্নের হরফ, কিন্তু যখন সেটাকে ইস্তিফহামিয়া হবে, আচ্ছা এখানে ইয়া এর উপর একটা পড়ে গেছে, সাকিন পড়ে গেছে, এখানে তাসদিদ হবে। হ্যাঁ, ইস্তিফহামিয়াতু হবে, এটাকে কেউ ভুল করেন না, খেয়াল করেন, ইস্তিফহামিয়াতু হবে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, যে আরবিতে বাক্যকে বলা হয় জুমলা, প্রশ্নবোধক বাক্যকে বলা হয় আল জুমলাতুল ইস্তিফহামিয়া। মান এটা একটা হারফুল ইস্তিফহাম। ঠিক আছে, এটা প্রশ্নের একটা হরফ, যার অর্থ কে। বুঝতে পেরেছেন? যার অর্থ কে। ওই যে আমরা অব্যয় পড়েছিলাম না, যে কিছু শব্দ এরকম থাকবে, আমরা ইসিম পড়ছি, ফেল এখনও পড়ি নাই, কিন্তু হরফ কিন্তু একটা পড়ে ফেললাম অলরেডি, যেমন প্রশ্নবোধক হরফ, একটা হচ্ছে মান। ঠিক আছে, আমরা পড়েছি যে সমস্ত দমির কি থাকবে, মাবনি। এরকম আরেকটা নিয়ম হচ্ছে সমস্ত হরফও কি থাকবে, মাবনি থাকবে, এটা কখনো পরিবর্তন হবে না। এই যে মান শব্দটা, এটা কোনো দিনও কি হবে না, পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন? সর্বাবস্থায় এইরকমই থাকবে। আমরা কোরআনে কারিমে আছে না, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আয়াতুল কুরসিতে আছে না, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছে। মান অর্থ কি, কে। আচ্ছা, তাহলে দেখি মান অর্থ কে। আর মনে রাখতে হবে একটা নিয়ম এই শব্দটা সংক্রান্ত, যে প্রশ্নবোধক বাক্যে অর্থাৎ হরফুল ইস্তিফহাম সর্বদা বাক্যের শুরুতে আনতে হবে। প্রশ্নবোধক বাক্যে হরফুল ইস্তিফহাম যেমন মান, এগুলোকে সর্বদা বাক্যের শুরুতে আনতে হবে। নিচের দেখানো পদ্ধতি ভালোভাবে খেয়াল করুন, আয়ত্ত করুন। মানে এখনই আমরা নিয়ম দেখব, এটাই বিষয়টা আমি আরেকবার বলতেছি। হ্যাঁ, আরবিতে বাক্যকে বলা হয় জুমলা, প্রশ্নবোধক বাক্যকে বলা হয় জুমলাতুল ইস্তিফহামিয়া। মান এটা একটা হরফুল ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নের একটা হরফ, অর্থ হচ্ছে কে। ঠিক আছে, আর প্রশ্নবোধক বাক্যের একটা নিয়ম হচ্ছে যে মান শব্দটা সর্বাবস্থায় বাক্যের শুরুতে থাকবে। যেমন উদাহরণ দেখি আমরা বুঝে যাব, আনা। ঠিক আছে, আনা দিয়ে যদি প্রশ্ন করতে হয়, দমিরের সাথে যদি প্রশ্নবোধক বাক্য আমরা বানাইতে চাই, দমির দিয়া, মানে আমি কে, তুমি কে, সে কে, এভাবে যদি বানাইতে চাই, তাহলে কি বলবো, মান আনা, আমি কে। অনেক সময় কিন্তু এটা বলার প্রয়োজন পড়ে, তাই না? আমি কে, মানে তুমি যে আমার সাথে এভাবে কথা বলতেছো, তুমি কি জানো আমি কে? ঠিক আছে, এই টাইপের বলতে হয় না? আচ্ছা, বা মনে করেন ছোটো বাচ্চাদেরকে আমরা জিজ্ঞাসা করি যে আমি কে বলো তো, শুধু সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে, যে এভাবে মান আনা, আমি কে। আবার যদি অন্য কাউকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কে, তাহলে মুযাক্কারের ক্ষেত্রে বলতে হবে মান আংতা, তুমি কে বা আপনি কে। আর মুআন্নাসের ক্ষেত্রে বলতে হবে মান আংতি, তুমি কে বা আপনি কে। ঠিক আছে, আর যদি সে থার্ড পারসন হয়, যে আমরা দুজন দাঁড়িয়ে আছি, ওই দেখা যাচ্ছে দূরে টেবিলে একটা ছেলে বসে আছে বা একজন বসে আছে, সে কে আমি জানি না, আবার এই প্লেসে এরকম থাকারও কথা না, তখন আমার সামনে যে আছে তাকে আমরা জিজ্ঞাসা করি যে মান হুয়া, সে কে। ঠিক আছে, বা সাথে কেউ একজন আছে, তখন জিজ্ঞাসা করবো আপনার সাথে ইনি কে, সে কে, মান হুয়া, সে কে বা তিনি কে। আর মুআন্নাসের ক্ষেত্রে মান হিয়া, সে কে বা তিনি কে। বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল, দমিরের সাথে মিলিয়ে যদি আমাদের প্রশ্নবোধক বাক্য বানাতে হয়, তাহলে সেটার ফরম্যাটটা হচ্ছে এটা, মান আনা আমি কে, মান আংতা মান আংতি তুমি কে, সে তুমি কে, আপনি কে, মান হুয়া মান হিয়া, সে কে তিনি কে। আপনারা এগুলোকে এভাবে মুখস্থ ঠুরস্থ করে ফেলবেন, কিসের মতো, নামতায়ের মতো। বুঝতে পেরেছেন? আমরা যখন নামতা পড়ি, আমাদেরকে যদি বলা হয় যে 2 এর ঘরে নামতা বলো, ঠিক আছে, এবং 5 দুগুণে কত, এটা যদি বলা হয় যে 5 দুগুণে কত, তাহলে কি আমাদের কারো এই চিন্তা করতে হবে যে আচ্ছা 2 যদি 5 বার হয়, তাহলে 2 + 2 4, তারপরে হচ্ছে আরও 2 6, আরও 2 8, আরও 2 হচ্ছে কি 10, তার মানে 5 দুগুণে 10, এভাবে কি করে বলতে হবে? কোশ্চেন কেন না, আমাদের কি করতে হবে, 5 দুগুণে কত বললেই, মানে এই কত বলার আগে গুণ শব্দটা মাথায় আসলে অটোমেটিক মাথায় চলে আসে যে 10, তাই না? কেন? কারণ ওই যে ছোটোবেলা আমরা মুখস্থ করেছি, একশেষে 2 এর ঘরের নাম তো সব বলতে হবে, অন্যথায় কি ওস্তাদ যে মাইটটা দিতেন নাকি, এই আর কি। সুতরাং এইগুলোকেও এভাবে মুখস্থ করে ফেলবেন আপনারা, কারণ এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল বিষয়, তাই না? এগুলো মনে করেন প্রতিনিয়ত আপনার ইউজ করতে হবে। সুতরাং
এগুলো আপনাদের এভাবে একদম নামতায়ের মতো করে মুখস্থ করে ফেলতে হবে যে মান আনা আমি কে, মান আংতা আংতি তুমি কে, মান হুয়া মান হিয়া সে কে, আপনি কে, মান হিয়া মানে সে কে তিনি কে, বুঝতে পেরেছেন? এভাবে একদম মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এবার হচ্ছে নামের সাথে প্রশ্ন, মানে নাম দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন। যেমন আমরা বলবো যে কথার মাঝে বলতেছে না যে খালেদ আসছে, আমি খালেদকে তো আমি চিনি না, যে খালিদকে, তখন আমরা কিভাবে বলবো মান খালিদুন, খালিদ কে। যার সম্পর্কে প্রশ্ন করা হবে সে থাকবে দ্বিতীয়তে, আর প্রশ্নবোধক যে হরফটা, হরফুল ইস্তিফহাম যেটা হচ্ছে মান, সেটা থাকবে কি শুরুতে। যেমন দেখেন মান খালিদুন, খালিদকে, অর্থ উত্তর হবে কি খালিদুন মুআল্লিমুন, খালিদ একজন শিক্ষক। আমরা আগে যা বাক্য গঠন শিখেছি যে আনা মুআল্লিমুন, এখন আমাদের যখন বলতে হচ্ছে যে খালিদ একজন কি শিক্ষক, তখন কিভাবে বলবো, জাস্ট দমিরের জায়গাতে আমরা নাম বসিয়ে দেব। হ্যাঁ, খালিদুন মুআল্লিমুন, খালিদ একজন শিক্ষক, বুঝতে পেরেছেন? মান রাশিদুন, রাশিদকে, রাশিদুন তিলমিদুন, রাশিদ একজন ছাত্র। মান জাইদুন, জায়েদকে, জাইদুন আলিমুন, জায়েদ একজন আলিম। মান ফাতিমাতু, ফাতিমাকে, ফাতিমাতু কাতিবাতুন, ফাতিমা একজন লেখিকা। এই যে দেখেন পুরুষ নামের শেষে দুই পেশ হচ্ছে, কিন্তু মেয়ে নামের শেষে কি হতে পারতেছে না, দুই পেশ হতে পারতেছে না। কেন? কারণ মেয়ে নামের শেষে কখনোই তানভিন হইতে পারে না, কারণ তানভিন এটা হচ্ছে কি একটু কঠোরতা বুঝায়, মানে তাসাদ্দুদ, যখন উচ্চারণে কি আনতে হয় একটু কঠোরতা আনতে হয়, যে মুহাম্মাদুন, রাশিদুন, ঠিক আছে? মেয়েদেরকে আল্লাহ নরম তবিয়তের বানিয়েছেন, যার কারণে আমাদের উচ্চারণটাও কি করতে হবে নরমের সাথে, যার কারণে নামগুলো কি তানভিন ছাড়া। মান ফাতিমাতু, ফাতিমা কে। মান আয়েশাতু, আয়েশা কে, আয়েশাতু তবিবাতুন, আয়েশা একজন ডাক্তার। মান শাবাবাতু, শাবাবাকে, শাবাবাতু মুহান্দিসাতুন, শাবাবা একজন ইঞ্জিনিয়র। মান তাবাসসুমু, তাবাসসুমকে, তাবাসসুমু রসামাতুন, তাবাসসুম একজন চিত্রশিল্পী। মান জায়নাবু, জায়নাবকে, জায়নাব উস্তাদাতুন, জায়নাব একজন অধ্যাপিকা। এই জায়গায় একটা নতুন বিষয় আমরা শিখবো যে তাবাসসুম এবং জায়নাব দিয়া, সেটা হচ্ছে দেখেন এই যে মেয়ে নামগুলো আছে, এই মেয়ে নামগুলো শেষে কিন্তু তা আছে, গোলতা, মানে মুআন্নাস চেনার ক্ষেত্রে আমরা একটি নিয়ম পড়েছি যে শেষে গোলতা থাকা, কিন্তু তাবাসসুম এটার শেষে তো কোনো গোলতা নেই। তাহলে এইটা মুআন্নাস হইলো কেমনে বুঝলাম? কি একজন বলেন তো, মেসেজ বক্সে লেখেন তো, তাবাসসুমু যে মুআন্নাস হইছে এইটা আমরা কেমনে বুঝলাম? আচ্ছা, একজন বলছেন যে লেখিকার ক্ষেত্রে, এটা শুধুমাত্র নামের ক্ষেত্রে, নাম মেয়ে বুঝালেই কি আসবে না তানবিন হবে এমনটা না, যদি সেটা নাম হয়, বুঝতে পেরেছেন? যদি নাম হয় তাহলেই কেবলমাত্র সেখানে কি হবে না, তানভিন হবে না, কিন্তু নাম ছাড়া অন্য কোনো কিছু বুঝাক সমস্যা নাই, সেখানে কি হবে তানভিন হবে। আচ্ছা, তাবাসসুমু এটা মুআন্নাস হয়েছে, আমরা কিভাবে বুঝতে পারলাম? কারণ হচ্ছে এটা ব্যতিক্রম এই জন্য না, এটা মেয়ের নাম হইছে, বুঝতে পেরেছেন? এটা কি হয়েছে, একটা মেয়ের নাম হয়েছে, নির্দিষ্টভাবে একটা মুআন্নাসকে বুঝাচ্ছে, যার কারণে এটাও কি হয়ে যাবে, মুআন্নাস হয়ে যাবে। তার মানে মুআন্নাস চেনার পদ্ধতি দুইটা হলো, একটা হচ্ছে শেষে যদি গোলতা থাকে, আরেকটা হচ্ছে এমন কোনো শব্দ কোনো মুআন্নাসের জন্য নির্ধারণ করা হলো যা দিয়ে শুধুমাত্র কোনো একটা মুআন্নাস কি বোঝানো যায়, বুঝতে পেরেছেন? যেমন তাবাসসুম এটা একটা মেয়ের নাম, যার কারণে এটা দিয়েও কি হবে, শব্দটা মুআন্নাস হবে, বুঝতে পেরেছেন? জায়নাবু এটা হচ্ছে একটি মেয়ের নাম, সুতরাং এই শব্দটাও কি এখন মুআন্নাস, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর বাকি যেগুলো আছে সেগুলো শেষে আমরা দেখব কি, আর বাকিগুলা মানে যেগুলো কি না নাম না, সেগুলোর ক্ষেত্রে স্বাভাবিকভাবে গোলতা আরও বিভিন্ন কিছু আলামত আছে, চিহ্ন, সেগুলো দিয়ে আমরা আস্তে আস্তে শিখব। তার মানে আমরা আজকে মুআন্নাস চেনার আরও একটা নিয়ম জানতে পারলাম, সেটা হচ্ছে শব্দটা কোনো ব্যক্তির নাম হওয়া চাই, শেষে গোলতা থাকুক বা না থাকুক, যেমন তাবাসসুম এবং জায়নাব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই যে বাক্যগুলো পড়লাম তার উপর ভিত্তি করে আরবি রিডিং অনুশীলন, ঠিক আছে? এগুলো আপনারা সব পারবেন, আমি একবার পড়ে দিচ্ছি এবং অর্থটা বলে দিচ্ছি। এই পিছনে যা পড়লেন এটা আরেকটু বিস্তারিত, ওই যে বললাম না যে আপনাদের একটু বেশি করে কি করতে হবে, অনুশীলন করতে হবে। অনুশীলনের জন্য আমি কিছু আরবি রিডিং আপনাদের তৈরি করে দিয়েছি, আপনারা এটা বারবার পড়বেন, এক একজন কমপক্ষে অর্থ করে করে 10 বারের উপরে পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী। আনতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক বা তুমি শিক্ষক।
আংতি মুআল্লিমাতুন তুমি শিক্ষিকা, হুয়া তবিবুন তুমি ডাক্তার, হিয়া তবিবাতুন সে আচ্ছা হুয়া তবিবুন সে ডাক্তার, হিয়া তবিবাতুন সে ডাক্তার। আনা খালিদুন আমি খালিদ, আনা তিলমিদুন আমি ছাত্র, আনা ফাতিমাতু আমি ফাতিমা, আনা তিলমিদাতুন আমি ছাত্রী বা আমি একজন ছাত্রী। এটা সবাই খেয়াল রাখেন, হ্যাঁ, যে যখন শব্দটা এরকম হয় যে আনা তিলমিদাতুন, সেটা একজনও হতে পারে অথবা একজন ছাড়াও ব্যবহার করা যেতে পারে, যে আমি একজন ছাত্রী বা আমি ছাত্রী। আংতা রাশিদুন তুমি রাশেদ। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন, এই যে আনা আনা আংতা আংতি এগুলোতে কোনোটাতে কিন্তু আমি হারাকাত দেই না, তাই না? খেয়াল করছেন এটা? কোনোটাতেই কিন্তু কি নাই, হারাকাত নাই। কিন্তু এই যে আংতা মুআল্লিমুন, এইখানে তাই কি জবর হবে না জের হবে, এটা বোঝার জন্য কি আপনাকে আলাদা তেমন কোনো কিছু কষ্ট করতে হবে? হবে না। কেন? কারণ আমরা জানি মুদাক্কারের সাথে মুদাক্কার আসবে, তার মানে পরবর্তীতে যেহেতু মুআল্লিমুন আসছে, তার মানে অটোমেটিক্যালি এটা আংতা হয়েছে। বুঝতে পেরেছেন? ওই যে আমি বলেছিলাম না যে হরকত দিয়ে পড়ার থেকে হরকত ছাড়া পড়তে বেশি সহজ, ঠিক আছে? এবং এটা পড়তে পড়তে আপনারা বুঝে যাবেন। এবং এই যে দেখেন, আজকে কি দ্বিতীয় ক্লাসে আমরা মোটামুটি এই ছোট বাক্যগুলো কিন্তু হারাকাত ছাড়াই পড়তে পারতেছি। এই যে খাদিজাতু, কোথাও কিন্তু কিন্তু হারাকাত নাই, কিন্তু এই খাদিজাতু এই যে ফরম্যাটটা, খ আসছে, তারপরে দাল আসছে, তারপরে একটা ইয়া আসছে, তারপরে জিম আসছে, এই ফরম্যাটটা সারা জীবন এরকমই থাকবে, কখনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে একজন বলতেছেন, এটা মনে হয় আমার এখানে স্ক্রিন শেয়ার অন আছে দেখা যাচ্ছে, সবার ক্ষেত্রে হচ্ছে কিনা, যদি না হয় তাহলে আপনার ওখানে হয়তো বা নেট সমস্যা। হ্যাঁ ঠিক আছে, তার মানে আপনার ওখানে হয়তো বা সমস্যা, আপনি একটু নেট রিফ্রেশ করে নেন। আচ্ছা দেখুন, তাহলে কি হলো, এই শব্দগুলো আমরা হারাকাত ছাড়া দিয়েছি কেন? কারণ আমরা হারাকাত ছাড়াই এগুলো এখন পড়ার মতো যোগ্যতা অর্জন করে ফেলেছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? যেমন দেখেন আনা খালিদুন, আনা তিলমিদুন, এই যে তিলমিদুনে একটা হারাকাতও নেই। জালে কি আমরা দুই পেশ দিব না দুই জের দেব না দুই জবর দিব? অটোমেটিক্যালি আমরা দুই পেশ দিব। কেন? কারণ এটা এখন তার ডিফল্ট অবস্থাতে আছে, তাই না? জবর জের হওয়ার কোনো কারণ আমরা এখনও পাই নাই। আনা ফাতিমাতু, আনা তিলমিদাতুন, এই যে তাই কি দুই জবর দেবো না দুই জের দেবো? তিলমিদাতুন পড়বো না তালমিদাতুন পড়বো? আমরা তিলমিদাতুন পড়বো, কারণ তালমিদাতুন বলে কোনো শব্দ তো আমরা শিখিই নাই, আর তালমিদাতুন বলে কোনো শব্দ আরবিতে নাইও। বুঝতে পেরেছেন? এই যে মনে করেন ফরম্যাটটা, যে তা লাম মিম ইয়া দাল তা, এই ফরম্যাটের উচ্চারণ সর্বাবস্থায় তিলমিদাতুনই হবে, ঠিক আছে? তালমিদাতুন বা তুলমিদাতুন হওয়ার কোনো কি নেই, চান্স নেই। বুঝতে পেরেছেন? এভাবেই আমরা কি করি, যে পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যায় যে তখন দেখা গেছে যে মানে হারাকাত ছাড়া খুব সহজে পড়া যায়, হারাকাত দিলে তখন আরও প্যাচ লাগে। বুঝতে পেরেছেন? এই আর কি। কারণ অনেক সময় হারাকাতে ভুল করে ফেলে, কিন্তু হারাকাত দিতে অনেকে ভুল করে ফেলে, কিন্তু আমরা হারাকাত ছাড়া পড়তে কী করি না, তখন ভুল হবে না আমাদের। আচ্ছা, যার কারণে এটা এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হলো, আংতা রাশিদুন, আংতা মুআল্লিমুন, আংতি খাদিজাতু, আংতি পড়ছি কেন, সামনে কি আসছে, খাদিজা নাম আসছে, মুআন্নাসের সাথে মুআন্নাস। আংতি মুআল্লিমাতুন, হুয়া জাইদুন, হুয়া তবিবুন, হিয়া শাবাবাতু, হিয়া তবিবাতুন। খালিদুন তিলমিদুন, খালিদ একজন ছাত্র বা খালিদ ছাত্র। রাশিদুন মুহান্দিসুন, রাশেদ একজন ইঞ্জিনিয়র। মুআদুন খাত্তাতুন, মুআদ একজন চিত্রশিল্পী, ক্যালিওগ্রাফার। রশিদুন ফাল্লাহুন, এটা কিন্তু রাশিদ না, একটা হচ্ছে রাশিদ র এর পরে আলিফা, একটা হচ্ছে রশিদ, ঠিক আছে? আমাদের নাম কিন্তু দুইটা, একটা হচ্ছে রাশেদ আর একটা হচ্ছে কি রশিদ। বুঝতে পেরেছেন? রশিদ যেই নামটা থাকবে সেটার উচ্চারণ এরকম রশিদুন, আর যেটা রাশেদ সেটা উচ্চারণ হবে কি রাশিদুন, র এর পরে আলিফ থাকবে, এই যে রাশিদুন, একটা হচ্ছে রশিদুন। রশিদুন ফাল্লাহুন, রশিদ একজন কৃষক। মুরশিদুন কাতিবুন, মুর্শিদ একজন লেখক, মুর্শিদ অনেকের নাম থাকে না। সাজ্জাদুন রসামুন, সাজ্জাদ একজন চিত্রশিল্পী। তুফাইলুন উস্তাদুন, তুফাইল নাম থাকে অনেকের, ঠিক আছে, পুরুষ নাম। তুফাইল একজন অধ্যাপক। আনাসুন আলিমুন, আনাস একজন আলিম। ফাতিমাতু মুআল্লিমাতুন, ফাতিমা একজন শিক্ষিকা। রাশিদাতু তিলমিদাতুন, রাশেদা একজন ছাত্রী। শাবাবাতু রসামাতুন, শাবাবা একজন চিত্রশিল্পী। তাবাসসুমু খাত্তাতাতুন, দেখেন তাবাসসুমু দেখতে কিন্তু মুজাক্কার লাগতেছে, কেন? কারণ শেষে কি নাই, গোলতা নাই, কিন্তু এটা মুআন্নাস। কেন মুআন্নাস? কারণ হচ্ছে এটা যদিও গোলতা নাই, কিন্তু এটা হচ্ছে একটি মেয়ের নাম, আর একটি মেয়ের নাম হওয়াই কি মুআন্নাস হওয়ার একটা আলামত, যার কারণে আমরা বুঝে গেছি যে তাবাসসুম এটা একটা মেয়ের নাম, সুতরাং শব্দটা কি হয়েছে, মুআন্নাস হয়েছে, যার কারণে আমরা এখানে খাত্তাতাতুন নিয়ে আসছি। কেন? মুআন্নাসের সাথে মুআন্নাস আনতে হবে। বুঝতে পেরেছেন?
আচ্ছা, এরপর হচ্ছে মুফিদাতু উস্তাদাতুন, যে মুফিদা একজন অধ্যাপিকা, নুজাইমাতু কাতিবাতুন, নুজাইমা একজন লেখিকা। মুফিদাতু অর্থ হচ্ছে উপকারী, হ্যাঁ। মুফিদাতুন এটা হচ্ছে মেইন শব্দ, কিন্তু যখন সেটা একটি মেন নাম হয়েছে তখন সেটা হয়ে গিয়েছে কি মুফিদাতু। আচ্ছা, খত্তাত এবং রস্সামের মধ্যে পার্থক্য বুঝতে পারেন নাই। রস্সাম সাধারণত বলা হয় চিত্রশিল্পীকে, মানে যারা ওই আর্ট করে, হ্যাঁ, আর্ট করে বলতে কি ওই বিভিন্ন চিত্রাঙ্কন করে যারা, ঠিক আছে। আর খত্তাতুন মানে হচ্ছে যারা ক্যালিওগ্রাফি করে। ক্যালিওগ্রাফি আর আর্টের মধ্যে পার্থক্য তো আমরা বুঝি। ক্যালিওগ্রাফি মানে হচ্ছে আরবি যে হরফগুলো আছে, ঠিক আছে, এই হরফগুলো ব্যবহার করে যে ক্যালিগ্রাফিগুলো লেখা হয়। আপনারা এই যে আমাদের স্বাধীনতোত্তর পরবর্তী সময়টাতে, মানে 5ই আগস্টের পরের সময়টাতে ক্যালিগ্রাফির একটা অনেক বড় জ্বর শুরু হয়েছিল না, তখন দেখেছেন না, এই যে উসাইদ মোহাম্মদ ভাই, তারপর হচ্ছে হাফিজাল মুনাদি, তো না, হানিফ আল মুনাদি, ঠিক আছে, যে তাদের বিভিন্ন চিত্রশিল্প মানে ক্যালিওগ্রাফি আমরা দেখেছিলাম তখন, তাই না, বিশাল বড় বড় তারা ক্যালিওগ্রাফি করেছিল। ওইগুলো হচ্ছে ক্যালিওগ্রাফি, যেগুলো আরবি হরফ ব্যবহার করে যেগুলো লেখা হয় ওগুলো হচ্ছে ক্যালিওগ্রাফি। আর চিত্র অঙ্কন হচ্ছে আর্ট। যেমন মনে করেন কোনো একটা, ওই যে আমাদের স্বাধীনতার সূর্যোদয় নামে একটা আর্ট খুব প্রচলিত হয়েছিল না উসাইদ মোহাম্মদের, ওই যে ভাঙ্গা একটা দেয়ালের মধ্যে উনি করেছিলেন, ঠিক আছে, ওইটা হচ্ছে কি রসমুন, ওটা চিত্র। আর হানিফ ভাই যেটা করেছে সেটা হচ্ছে কি ক্যালিওগ্রাফি। বুঝতে পেরেছেন? এই আর কি। মুফিদাতু উস্তাদাতু নুজাইমাতু কাতিবাতু। নুজাইমা অর্থ কি জানেন আপনারা কেউই? নাজমুন অর্থ হচ্ছে তারকা, আর নুজাইমা অর্থ হচ্ছে ছোট্ট তারকা। এটা সাধারণত মেয়েদের নাম থাকে। নুজাইমাতু কাতিবাতু, নুজাইমা অর্থ হচ্ছে ছোট্ট তারকা। আচ্ছা, মান হুয়া প্রশ্নবোধক বাক্য, হ্যাঁ। মান হুয়া সে কে, হুয়া খালিদুন সে হচ্ছে খালিদ। দেখেন এবার আমরা ইসের সাথে কি নাম ব্যবহার করে আমরা উত্তর দিচ্ছি, হুয়া খালিদুন সে হচ্ছে খালিদ। মান খালিদুন, খালিদ কে, খালিদুন তিলমিদুন খালিদ একজন ছাত্র। মানে দেখতে পাচ্ছি একজন বসে আছে, আমি জিজ্ঞাসা করলাম সে কে, বললো সে খালেদ। বলে যে আর ভাই খালেদকে, খালেদকেই তো আমি চিনি না, খালেদ একজন ছাত্র এখানে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এটা আর কি। মান হুয়া সে কে, হুয়া খালিদুন সে খালিদ। মান খালিদুন খালিদ কে, খালিদুন তিলমিদুন খালিদ একজন ছাত্র। মান হিয়া সে কে, একটি মেয়ে বসা আছে যার কারণে আমরা কি বলতেছি মান হিয়া, ঠিক আছে। সে কে, হিয়া ফাতিমাতু সে ফাতিমা। মান ফাতিমাতু ফাতিমাকে, ফাতিমাতু মুআল্লিমাতুন ফাতিমা একজন শিক্ষিকা। মান আংতা তুমি কে, আনা রাশিদুন আমি রাশিদ, আনা তবিবুন আমি একজন ডাক্তার। মান আংতি তুমি কে, আনা শাবাবাতু আমি শাবাবা, আনা তবিবাতুন আমি একজন ডাক্তার। মান আনা আমি কে, আংতা মুআদুন আংতা খত্তাতুন তুমি মুআজ এবং তুমি একজন ক্যালিওগ্রাফার। মান আলিমুন আলিমকে, রাশিদুন আলিমুন রাশিদ আলিম। মানে হচ্ছে কি, যেমন মনে করেন আমরা এই যে নৌকায় যাচ্ছি, আপনারা এরকম কখনো হয়েছে কিনা, পদ্মার মাঝে বিভিন্ন যে লঞ্চ যায় তখন কি হয়েছে যে কুয়াশার মধ্যে, এই যে শীতকালে এমনটা হয় না, যে শীতকালে এমনটা হয় যে কুয়াশার মধ্যে লঞ্চ আটকে গেছে, এখন পশ্চিম কোন দিকে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কিভাবে পশ্চিম নির্ধারণ করবে? তখন খুঁজে যে কেউ আলেম আছেন, মানে আলিমুন, এখানে আলেমকে রাশিদুন আলিমুন একজন বললো রাশেদ হচ্ছে আলেম, সুতরাং তাকে জিজ্ঞাসা করে এখন আমরা কিবলা কীভাবে নির্ধারণ করব। আচ্ছা, মান আলিমুন আলিমকে, রাশিদুন আলিমুন রাশেদ একজন আলিম। মান তবিবুন ডাক্তারকে, ঠিক আছে, ঘুরতে গেছে হঠাৎ কি হয়ে গেছে, কি অসুস্থ, ডাক্তার খুঁজতে হবে, এখন কীভাবে জিজ্ঞাসা করবো? মান তবিবুন। এখানে আরও একটু জিজ্ঞাসা করা যে আমাদের মধ্যে ডাক্তার কে আছেন, ঠিক আছে, ওটা আমরা আরেকটু অ্যাডভান্সে শিখবো, আপাতত এতটুকু যে মান তবিবুন ডাক্তার কে, খালিদুন তবিবুন খালিদ হচ্ছে ডাক্তার। মান রস্সা মাতুন, দেখছেন রস্সা মাতুন যখন বলা হলো অটোমেটিক্যালি আমরা বুঝে ফেললাম গোলতায়ের মাধ্যমে যে একজন কোনো মেয়ে চিত্রশিল্পীর কথা বলা হচ্ছে এখানে, তাই না? মান রস্সা মাতুন, এখানে মেয়ে চিত্রশিল্পী কে? ফাতিমা তো রস্সা মাতুন ফাতিমা একজন রস্সামা। মান তবিবাতুন ডাক্তারকে, অর্থাৎ মেয়ে ডাক্তারকে। তবিবুন মানে বোঝা যাচ্ছে কি পুরুষ ডাক্তার খুঁজতেছে, মান তবিবাতুন মেয়ে ডাক্তার খুঁজতেছে। খাদিজাতু তবিবাতুন খাদিজা একজন মেয়ে ডাক্তার। আচ্ছা, আমরা আরবি রিডিং অনুশীলনটা ভালোভাবে বুঝলাম, এখানে তো ব্যাখ্যা করে করে পড়লাম। হ্যাঁ, আমি আরেকবার হচ্ছে জাস্ট একবার পড়ে যাব এবং অর্থটা বলে যাব, আপনারা ভালোভাবে খেয়াল করবেন এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে এটা দেখে ঠিক করে নেবেন। হ্যাঁ, আনা তিলমিদুন আমি একজন ছাত্র, আনা তিলমিদাতুন আমি একজন ছাত্রী, আংতা মুআল্লিমুন তুমি শিক্ষক বা তুমি একজন শিক্ষক, আংতি মুআল্লিমাতুন তুমি শিক্ষিকা বা তুমি একজন শিক্ষিকা।
হুয়া তবিবুন, সে ডাক্তার, হিয়া তবিবাতুন, সে একজন ডাক্তার বা সে ডাক্তার। আনা খালিদুন, আমি খালেদ। আনা তিলমিদুন, আমি ছাত্র। আনা ফাতিমাতু, আমি ফাতিমা। আনা তিলমিদাতুন, আমি ছাত্রী। আংতা রাশিদুন, তুমি রাশেদ। আংতা মুআল্লিমুন, তুমি শিক্ষক। হারাকাত ছাড়া কিন্তু শব্দগুলো, হ্যাঁ। আংতা আংতি খাদিজাতু, তুমি খাদিজা। আংতি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। হুয়া সাইদুন, সে সাইদ। হুয়া তবিবুন, সে ডাক্তার। হিয়া শাবাবাতু, সে শাবাবা। হিয়া তবিবাতুন, সে ডাক্তার। শাবাবা এটা হচ্ছে মেয়েদের নাম রাখা হয়। শাবাব অর্থ কি? ষোড়শী। খালিদুন তিলমিদুন, খালিদ একজন ছাত্র। রাশিদুন মুহান্দিসুন, রাশেদ একজন ইঞ্জিনিয়ার। মুআদুন খত্তাতুন, মুআদ একজন ক্যালিগ্রাফার। রাশিদুন ফল্লাহুন, রাশেদ একজন কৃষক। মুর্শিদুন কাতিবুন, মুর্শিদ একজন লেখক। সাজ্জাদুন রসামুন, সাজ্জাদ চিত্রশিল্পী। তুফাইলুন উস্তাদুন, তুফাইল একজন অধ্যাপক। আনাসুন আলিমুন, আনাস একজন আলিম। ফাতিমাতু মুআল্লিমাতুন, ফাতিমা শিক্ষিকা বা ফাতিমা একজন শিক্ষিকা। রাশিদাতু তিলমিদাতুন, রাশিদা একজন ছাত্রী। শাবাবাতু রসামাতুন, শাবাবা একজন চিত্রশিল্পী। তাবাসসুমু খত্তাতাতুন, তাবাসসুম একটি মেয়ের নাম, যার কারণে শেষে গোলতা না হওয়া সত্ত্বেও আমরা বুঝতে পেরেছি এটা মেয়ে, আর মেয়ে নাম হওয়ার কারণেই শেষে এক পেজ দেওয়া হয়েছে। তাবাসসুমু খত্তাতাতুন, তাবাসসুম একজন ক্যালিগ্রাফার। মুফিদাতু উস্তাদাতুন, মুফিদা একজন অধ্যাপিকা। নুজাইমাতু কাতিবাতুন, নুজাইমা একজন লেখিকা। আরবি ভাষার ক্ষেত্রে প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা হরফের, মানে হরফ বলতেছি মানে প্রত্যেকটা ওয়ার্ডের শব্দের শেষে হরকত যে হয়েছে এটা কেন হয়েছে, এই কেনর উত্তর জানাটা খুব বেশি জরুরি। বুঝতে পেরেছেন? এছাড়া আরবি ভাষা শুদ্ধ করে পড়ার কোনো সুযোগ নেই, যার কারণে আমাদের শব্দের শেষের হারকাতটা কি হইল এবং কেন হইল এটা কিন্তু জানা খুব জরুরি। আমরা এখানে সবগুলো জানি। আনাতে শেষের হারকাত কি হয়েছে? সাকিন হয়েছে। কেন হয়েছে? কারণ এটা মাপনি, এটা এরকমই। তিলমিদুনে পেশ হয়েছে। কেন হয়েছে? কারণ এখানে জবরজের হওয়ার কোনো কারণ নেই, এটা ডিফল্টভাবে এরকমই থাকে। বুঝতে পেরেছেন? এই দুইটা কারণে আমরা এখন পর্যন্ত জানি। বুঝতে পেরেছেন? এটাই আমাদের মনে রাখতে হবে। দুইটা প্রশ্ন কি? শব্দের শেষে কি হারাকাত হয়েছে, জবর জের না পেশ? যেটাই পাই না কেন, যদি জবর হয় কেন হয়েছে, পেশ হলে কেন হয়েছে, জের হলে কেন হয়েছে, এই উত্তর আমাদের জানতে হবে। আরবি ব্যাকরণ মানে যে এই দুইটা প্রশ্ন উত্তর দিতে পারে সে মনে করেন আরবি ভাষার ব্যাকরণ সব জানে। বুঝতে পারছেন? যে শেষ অক্ষরের হরকত কি হয়েছে এবং কেন হয়েছে, এই কেনর উত্তর দেওয়া মানে কি আরবি ভাষার ব্যাকরণ তার জানা আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, মান হুয়া, সে কে। এই যে হুয়া, হুয়াতে শেষে জবর কেন হয়েছে? কারণ এই শব্দটা মাবনি, এটা সর্বাবস্থায় এমনই থাকে। বুঝতে পেরেছেন? হুয়া খালিদুন, সে খালিদ। মান খালিদুন, খালিদকে। খালিদুন তিলমিদুন, খালিদ একজন ছাত্র। মান হিয়া, সে কে। হিয়া ফাতিমাতু, সে ফাতিমা। মান ফাতিমাতু, ফাতিমাকে। ফাতিমাতু মুআল্লিমাতুন, ফাতিমা একজন শিক্ষিকা। মান আংতা, তুমি কে। আনা রাশিদুন, মানে তুমি সবার পরিচয় দিতেছে, তুমি কে সেইটা বলো। যে মান আংতা, তুমি কে। আনা রাশিদুন, আমি রাশেদ। আনা তবিবুন, আমি একজন ডাক্তার। মান আংতি, তুমি কে। আনা শাবাবাতু, আমি শাবাবা। আনা তবিবাতুন, আমি একজন ডাক্তার। মান আনা, আমি কে। আংতা মুআদুন, তুমি মুআজ। আংতা খাত্তাতুন, তুমি একজন ক্যালিগ্রাফার। মান আলিমুন, আলিমকে। রাশিদুন আলিমুন, রাশিদ একজন আলিম। মান তবিবুন, ডাক্তারকে। খালিদুন তবিবুন। মান রাসামাতুন, রাসামাকে, চিত্রশিল্পীকে। ফাতিমাতু রাসামাতুন, ফাতিমা একজন রাসামা। মান তবিবাতুন, ডাক্তারকে। খাদিজাতু তবিবাতুন, খাদিজা একজন ডাক্তার। ঠিক আছে? আরবি রিডিং অনুশীলন, এটা খুব ভালো করে সবার পড়তে হবে। এইটা যদি খুব ভালো করে আপনারা পড়তে পারেন তার মানে বোঝা গেল আপনারা আজকের দার্সের যেটুকু পড়া খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন। ঠিক আছে? এরপর হচ্ছে বাংলা থেকে আরবি অনুশীলন। এটা আপনারা নিজেরা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে আমি মোহাম্মদ, আমি একজন শিক্ষক। তুমি খালিদ, তুমি একজন ছাত্র। সে রাশেদ, সে একজন ডাক্তার। আমি ফাতিমা, আমি একজন চিত্রশিল্পী। তুমি শাবাবা, তুমি একজন আলেমা। সে খাদিজা, সে একজন অধ্যাপিকা। খালিদ একজন ডাক্তার, রাশেদ একজন শিক্ষক। সব ফরম্যাট কিন্তু আমরা পিছনে পড়ে ফেলেছি অলরেডি, তাই না? জাস্ট আপনারা ওটা পড়ে আয়ত্ত করে এই অনুযায়ী কী করবেন? বাক্য তৈরি করবেন। সাজ্জাদ একজন কৃষক। মুআজ একজন ক্যালিগ্রাফার। ফাতিমা একজন ডাক্তার। রাশিদা একজন ইঞ্জিনিয়ার। সে কে, সে দ্বারা একজন পুরুষকে বোঝাচ্ছে, তার মানে কী হবে? মান হুয়া, সে কে। সে কে, এটা দিয়ে একজন মহিলা বুঝেছে, তার মানে কী হবে? মান হিয়া। তুমি কে, তার মানে কি? মান আংতা, তুমি কে, মহিলা, তার মানে কি? মান আংতি। আমি কে, মান আনা, আমি কে, মহিলা। আনা যেহেতু উভয় ক্ষেত্রে একটাই ব্যবহৃত হয়, একটা ওয়ার্ড, যার কারণে কী হবে? মান আনা, উভয়টা একই। রাশিদকে মান রাশিদুন, খালিদকে মান খালিদুন, ফাতিমাকে মান ফাতিমা তু। এক পেশ হচ্ছে কেন? কারণ মেয়ে নাম, মেয়ে নামের শেষে কখনো তানবিন হয় না। জায়েদকে মান সাইদুন, শাবাবাকে মান শাবাবাতু, খাদিজাকে সে শিক্ষিকা।
মান খাদিজাতু হিয়া মুআল্লিমাতুন, খালিদকে সে ডাক্তার। মান খালিদুন হুয়া তবিবুন। বুঝতে পেরেছেন সবাই? যেহেতু পিছনের পড়াগুলো একবার করে বলে দেওয়া হয়েছিল, যার কারণে আমি আর পিছনের পড়াটা বলে দিচ্ছি না। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্যের ব্যাপারটা তো আপনার কাছে স্পষ্টই, তাই না? এটা তো আর কঠিন কিছু নাই। যে আরবিতে জুমলা বাক্যকে জুমলা বলা হয়, প্রশ্নবোধক বাক্যকে জুমলা ইস্তেফহামিয়া বলা হয়। আর মান এটা হচ্ছে হরফুল ইস্তেফহাম, মানে প্রশ্নের একটা হরফ। ইস্তেফহাম মানে কি? প্রশ্ন করা, প্রশ্নের হরফ। মান মানে কি? মনে রাখতে হবে কি, যে হরফুল ইস্তেফহাম সবসময় বাক্যের শুরুতে আসে। যেমন এখানে দেখতেছি জমিরের সাথে যদি মিলাইতে আমি কে, তুমি কে, সে কে। কি যেন আমাদের অভ্যুত্থানের স্লোগান কি ছিল? আমি কে, তুমি কে, নাকি? মান আনা মান আংতা, আমি কে, তুমি কে। এরপরে উত্তর তো আপনাদের জানাই আছে, মান আনা মান আংতা। আচ্ছা, তারপর হচ্ছে নাম দিয়ে প্রশ্নবোধক বাক্য। এগুলো আপনারা ভালোভাবে দেখবেন, পড়বেন, আয়ত্ত করবেন। আরবি রিডিং অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার করে পড়তে হবে। আমি কিন্তু একটা কথা বলছি ক্লাসের শুরুতে, যে আচ্ছা 10টা বাজে হুজুর, হ্যাঁ 10টা তো বাজতেছে মনে হয়। ঠিক আছে, তাহলে কি হলো, এটা বারবার আপনাদের কি করতে হবে। আচ্ছা, তুমি কে আমি কে ছিল, তাই না? তাহলে ওই তো মান আংতা মান আনা হবে, যেমনটাই হলো আর কি, তুমি কে আমি কে। এগুলো আমি দার্সের শুরুতে বলছি যে যত বেশি প্র্যাকটিস, ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি কি আপনাদের ফায়দা। সুতরাং এগুলোকে আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্র্যাকটিস আমি আসলে করাতে পারতাম, কিন্তু আমার তো পরীক্ষা, আমার মানে কালকে বাদে পরশুদিন পরীক্ষা, বুঝতে পেরেছেন? আর আজহারে আপনারা তো জানেন, মানে আমার ফ্যাকাল্টি হচ্ছে সবচেয়ে কঠিন ফ্যাকাল্টি। মানে হচ্ছে আমাদের একটা ফ্যাকাল্টিতে আমাদের যা আছে এইটা বাদে আজহারে আরও 4টা ফ্যাকাল্টি আছে, ওই 4টা ফ্যাকাল্টি মিলে হচ্ছে একটা ফ্যাকাল্টি, সেটা হচ্ছে আমার ফ্যাকাল্টি। বুঝতে পেরেছেন? যার কারণে আমার পড়াশোনা অনেক বেশি এখন এই মুহূর্তে। আমাদের অন্যান্য টিমের যারা আছেন তারাও হচ্ছে সবারই পরীক্ষা, যার কারণে ভাইদের প্র্যাকটিসটা আসলে করানো যাচ্ছে না। বোনদের যেহেতু আমার আগের ব্যাচের ছাত্রীরা আছেন, তারা হচ্ছে বোনদের প্র্যাকটিস করান, যে রোমান আক্তার, তারপর হচ্ছে সাইমা আক্তার, তারা তাদেরকে প্র্যাকটিস করান। আর ভাইদের মধ্যে সকলেই ব্যস্ত, যার কারণে প্র্যাকটিস করানোটা সম্ভব হচ্ছে না। আপনারা একটু কষ্ট করে নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? বিশেষ করে হোমওয়ার্কটা কেউ মিস দিয়েন না, ঠিক আছে? হোমওয়ার্ক করে আপনারা সেটা জমা দিবেন। হোমওয়ার্কের মাধ্যমে আমি বুঝে যাব যে আপনি কতটুকু প্র্যাকটিস করছেন বা কতটুকু আপনার আয়ত্ত হয়েছে, সেটা আমি দেখলেই বুঝে যাব, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের নতুন শব্দার্থ কি? এই শব্দার্থগুলো মুখস্থ করবেন, বুঝতে পেরেছেন? কিতাবুন কিতাব, কলামুন কলম, কুরসিয়ুন চেয়ার, সারিরুন অর্থ হচ্ছে খাট, মিসবাহুন অর্থ হচ্ছে বাতি, মাদ্রাসাতুন মাদ্রাসা, হাকিবাতুন ব্যাগ, কুররাসাতুন খাতা, সাইয়ারাতুন গাড়ি, হুজরাতুন গুরফাতুন রুম। আমরা বুঝতেই পারতেছি এই ডান পাশের শব্দগুলো হাদা হাদিহি এবং জালিকা তিলকা, এগুলো সহকারে মানে এগুলো বাদে, ঠিক আছে? উপরের এই শব্দগুলো, যে এই শব্দগুলো হচ্ছে মুযাক্কার, কেন শেষে কি নাই? গোলতা নাই। এই শব্দগুলো মুআন্নাস, কেন শেষে গোলতা আছে। আর এই 4টা শব্দ, যে হাদা হাদি অর্থ হচ্ছে ইহা এটা, ইনি এই, জালিকা তিলকা উহা ওটা, উনি ওই, ঠিক আছে? এগুলো মুখস্থ করবেন, এগুলো আপনাদের আগামী দর্শে প্রয়োজন হবে। আর হোমওয়ার্কের জন্য আপনাদের আরও কিছু গুণবাচক শব্দ দেওয়া হচ্ছে, যে আনা সাদিকুন আমি সত্যবাদী, আংতা কাযিবুন তুমি মিথ্যাবাদী, আংতা সালিহুন তুমি সত্যবাদী মানে তুমি সৎ, হুয়া সালিহুন সে সৎ, ঠিক আছে? আপনারা এটা হোমওয়ার্কের জন্য এটা লিখবেন, বুঝতে পেরেছেন? সাদিকুন সাদিকাতুন বন্ধু, মুতাকাব্বিরুন মুতাকাব্বিরাতুন অহংকারী, মুতাওয়াদিউন মুতাওয়াদিআতুন বিনয়ী। এই 6টা শব্দ দিয়ে আপনাদের হোমওয়ার্ক করতে হবে। এখন কথা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক কি? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে বাড়ির কাজ, মাবনি মুআরাব ও মাবনি এর বিষয়টা ভালোভাবে বোঝা। এটা শুধু বোঝা না, এটা বুঝে আপনাদের খাতায় লিখতে হবে, খাতায় লিখে হোমওয়ার্ক হিসেবে জমা দিতে হবে, বুঝতে পেরেছেন? আপনাকে হোমওয়ার্ক হিসেবে ভালোভাবে বুঝতে বললাম, এখন আপনি বুঝে থাকলেন, এখন আমি বুঝবো কীভাবে যে আপনি বুঝছেন কি না? এটা লিখে আপনি জমা দিবেন, মুখস্থ লিখবেন, দেখে না, হ্যাঁ? মানে দার্সের ভিডিও দেখে বুঝবেন, বোঝার পরে সেটা মুখস্থ লেখার চেষ্টা করবেন। যেমনটা বললাম, মুখস্থ লেখা মানে ওটা আপনার আয়ত্ত করে ফেলা। 2 নম্বর হচ্ছে হোমওয়ার্কের শব্দগুলো ব্যবহার করে মোট 12টি বাক্য বানিয়ে আনা, 6টি মুযাক্কার 6টি মুআন্নাস। এখানে টোটাল কয়টা শব্দ আছে? 6টা, তাই না?
টোটাল 6টা শব্দ আছে, আবার প্রত্যেকটা মুযাক্কার মুআন্নাস করে আছে, তার মানে কি দুইটা দুইটা টোটাল 12টা শব্দ এখানে আছে আলাদা আলাদাভাবে। সুতরাং প্রত্যেকটা দিয়ে একটা করে বাক্য, টোটাল 12টা বাক্য বানিয়ে আনবেন, তবে অর্থ সহকারে লিখতে হবে, বুঝতে পেরেছেন? হরকত সহ এবং অর্থ সহ। প্রথম দিকে যত সময় পর্যন্ত আমি না বলবো যে না আপনার এখন বাক্যে হরকত না দিলেও চলবে, হরকত দেওয়া ছাড়া পড়া শিখতে হবে, কিন্তু লেখা শেখার সময় এখন না, হরকত দিয়ে আপনাদের লিখতে হবে, ঠিক আছে? এবং অর্থ সহ লিখবেন। তারপর হচ্ছে নতুন শব্দগুলো ভালোভাবে মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। 3টা কাজ। 1 নম্বর কি, মওরাব আপনি এর বিষয়টা ভালোভাবে বুঝবেন এবং খাতায় লিখবেন মুখস্থ। 12টা যে ওয়ার্ড আছে সেগুলো যুক্ত করে 12টা বাক্য লিখবেন, ঠিক আছে? আর নতুন শব্দগুলো ভালোভাবে মুখস্থ করে খাতায় লিখে জমা দিবেন। আর শব্দ অর্থ নোট করার জন্য যেটা বলেছিলাম, আপনারা কিসে নোট করবেন? ডায়েরিতে, ঠিক আছে? ওই মুখস্থ ডায়েরিতে লিখবেন এবং সেটাই জমা দিতে পারেন ইনশাআল্লাহ। আগামী দর্শে আমরা পড়ব হচ্ছে ইশারা সূচক শব্দ ও তার ব্যবহার, মানে এইটা একটা কিতাব, ওইটা একটা কলম, এই টাইপের ব্যবহার। আর হচ্ছে মা শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য। মা অর্থ হচ্ছে কি, মানে আমরা এটা বলা শিখবো যে এইটা কি, ওইটা কি, তখন আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে কিতাব, ওইটা হচ্ছে কলম, ঠিক আছে? এটা আমরা বলা শিখবো ইনশাআল্লাহ আগামী দর্শে। এরপর হচ্ছে এখন আমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, যেমনটা বলা হয়েছিল যে দার্সের শেষে প্রশ্ন উত্তর পর্ব থাকবে, কারো প্রশ্ন উত্তর থাকলে আমি ভাইদের জন্য মাইকটা অন করে দিচ্ছি, ঠিক আছে? কেউ যদি প্রশ্ন করতে চান। আচ্ছা, 3টা দমিরই ব্যবহার করবেন কিনা এটা আপনি স্বাধীন, ঠিক আছে? আপনার দুটো দুটো করে বাক্য যেহেতু বানাতে হবে, আপনি শুধু দমির ব্যবহার করবেন কেন? আপনার তো নামও আছে, তাই না? নাম ব্যবহার করবেন না? যেমন মনে করেন এখানে আছে কি সদিকুন, আপনি বললেন যে খালিদুন সদিকুন, খালেদ সত্যবাদী, তাই না? শুধু দমির কেন, সাথে নামও ব্যবহার করবেন। তারপর হচ্ছে কেউ যদি অহংকারী থাকে তাহলে বলবেন যে হুয়া মুতাকাব্বিরুন, সে অহংকারী। যেমন এরকম বললেন যে হুয়া খালিদুন, সে খালেদ, হুয়া মুতাকাব্বিরুন, সে অহংকারী। বুঝতে পেরেছেন? এভাবে বাক্য বানাবেন। যে যত ভেরিয়েশনে বাক্য বানাতে পারেন। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এখন আমি বলছি 12টা বাক্য বানাতে, এখন কি জাস্ট 12টাই বাক্য বানাবেন? যদি বেশি বানান তাহলে কি গুনাহ হয়ে যাবে নাকি? অনেকে যদি চান অবশ্যই বেশি লিখবেন, মানে যদি সুযোগ থাকে, ঠিক আছে? 12টা তো লিখতেই হবে, এটা হচ্ছে গিয়ে সর্বনিম্ন, বেশি লেখার কিন্তু কি নাই, কোনো সীমানা নেই, আপনি যত লিখে জমা দিতে পারেন ইনশাআল্লাহ। আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা আপনাকে হোমওয়ার্ক দেখে দেবেন, বুঝতে পেরেছেন? যত লিখবেন আপনার ফায়দা। আচ্ছা, এগুলো হচ্ছে আপনাদের বাড়ির কাজ এবং আগামী দর্শে আমরা পড়ব। প্রশ্নের ব্যাপারটা যেমনটা বলা হলো, আমরা জানি প্রশ্ন করার নিয়মটা যে আমরা হ্যান্ড রেজ করব, তারপর যদি জিজ্ঞাসা করা হয় তারপরে তিনি বলবেন শৃঙ্খলার জন্য, ঠিক আছে? এরপর আমি বোনদের প্রশ্ন করে নিব, বোনেরা প্রশ্ন করে রাখতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভাইদের মধ্যে থেকে কে কে হ্যান্ড রেজ করেছেন? আবু হুযায়ফা ভাই, জি বলুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলুন। প্রশ্ন বলতে, আমাদেরকে যে পড়াগুলো হচ্ছে, পড়ানো হচ্ছে, এগুলো কি আমাদেরকে হুবহু লিখতে হবে? আমরা যদি নিজের ভাষায় লিখি বা অন্য কোনো বই আছে যেখান থেকে আমরা অর্জন করেছি ওটা লিখবো, এরকম যদি হয়? আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা একটা ব্যাপার বলি। যেমন গত ব্যাচের পরীক্ষায় এটা দেখা গিয়েছে যে অনেকেই এরকম, আমি দেখলেই বুঝতে পারি যেটা আপনারা কোত্থেকে লিখেছেন। আপনার লেখার ধরন দেখে আমি বুঝে যাব যে আপনি কেমন ওস্তাদের কাছে পড়েছেন, সে কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের নাকি, ইত্যাদি। তা এটা দেখা গেছে কি, হ্যাঁ অনেক ক্ষেত্রে এমন হয় যে ওটার মধ্যে আর এটার মধ্যে অনেক বেশি ভিন্নতা থাকে, বুঝতে পেরেছেন? এটা একটা কারণ হচ্ছে এখানে লেখাগুলো হুবহু কোনো বই থেকে বা কোনো কিছু থেকে লেখা না, ঠিক আছে? এটা সম্পূর্ণ হচ্ছে হ্যাঁ যেমন শেখা হয়েছে এরকম লেখা, মানে যথাসাধ্য চেষ্টা করা এখানে যেভাবে বলা হয়েছে সেভাবেই, কারণ এটা হচ্ছে বোঝার জন্য সবচেয়ে বেশি সহজ, বুঝতে পেরেছেন? এখানে সংজ্ঞাগুলো বলুন। মানে আগে মুখস্থ করেছি একটা, কিন্তু এখন আবার ই করতে কিন্তু এটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনি এখানে যে কথাগুলো বলেছি আপনি জাস্ট সেটা বুঝিয়ে লিখতে পারলেই হলো, বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা আচ্ছা জি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে হোমওয়ার্কের সাথে সাথে আরেকটা জিনিস, লাস্টের দিকে পড়ানোর পরে আমাদেরকে মানে অনুশীলনে পড়াগুলো ই করা উচিত মনে করছি, মানে পড়াশোনা এটা করলে হয় কেমন? জি হ্যাঁ, এটা তো বললাম যে এখন তো আমার এটা সুযোগ নেই, জি বুঝতে পেরেছেন? জি।
এটা লাস্টের দিকে একটু সুযোগ থাকলে করা হতো ইনশাআল্লাহ অবশ্যই, কিন্তু এই মুহূর্তে আর কি সুযোগ নেই আমার, এই জন্য আপনাদের জি একটু জি কষ্ট করে নিজেরা নিজেরা করতে হবে আর কি। জি, আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে নিজের মতো করে না লেখার ব্যাপারটাই থাকবে, কারণ হচ্ছে এই যে যেমন গত ব্যাচে দেখা গিয়েছে এরকম যে মুদরে, ঠিক আছে, ফেয়ালে মুদরে কতগুলো অর্থ দেয় আমরা সবাই খুব ঢালাওভাবে জানি যে একটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ দেয়, কিন্তু আমরা পড়েছি যে মুদরে অর্থ দেয় 4টা, ঠিক আছে। সুতরাং সবাই নিজের মতো করে আগে যেভাবে পড়েছে, সবাই না, দু একজন, সে সেভাবেই লিখেছে যে বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ দিবে, কিন্তু এটাতে সে কোনো নাম্বার পাবে না, বুঝতে পেরেছেন। যেটা অতিরিক্ত থাকে, যদি এমন হয় যে আপনি অতিরিক্ত কিছু লিখছেন মানে আরও কিছু, সেটাতে সমস্যা না, কিন্তু কম লিখে ফেললে তো অবশ্যই সমস্যা। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে জি, হ্যাঁ বাইজিৎ ভাই, জি বলুন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে তো প্র্যাকটিস তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এখন আমরা তো এখন এই জায়গায় প্র্যাকটিস করতে পারছি না। জি তো যদি নিজে নিজে প্র্যাকটিস করতে চাই, এখন কোন ওয়েতে সবচেয়ে বেশি ইফেক্টিভ, যাতে হচ্ছে নিজে নিজে করলে তাড়াতাড়ি এই জিনিসটা শেখা যায়। জানি এটা তাড়াতাড়ি সম্ভব না, কিন্তু যতটা সম্ভব তাড়াতাড়ি শেখা যায়, ওই ওয়েটা জানতে চাচ্ছি কোন আচ্ছা আচ্ছা, প্রসেস। এইখানে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে মানে এখনো পর্যন্ত যেই পড়াগুলো পড়ানো হচ্ছে, বুঝতে পেরেছেন, এটার বেশিরভাগই হচ্ছে মানে পড়তে পারা এবং লেখার জন্য বেশি সহযোগী, বুঝতে পেরেছেন। মানে আমি একটা মনের ভাবটা কিভাবে প্রকাশ করব, সেটা মানে মৌখিক কথা বলাটা না, মেইনটা হচ্ছে লেখা এবং লেখাটা পড়ে বুঝতে পারা, এইটার দিকে হচ্ছে এইখানে ফোকাসটা বেশি, বুঝতে পেরেছেন। মানে স্পোকেনের দিকে ফোকাসটা কম, বুঝতে পেরেছেন। যার কারণে আপনি এখন লিখে যত আচ্ছা। বেশি প্র্যাকটিস করবেন, এটা আপনার তত বেশি আয়ত্ত হবে। তবে মৌখিক যেটা বলা হয় সেটাতে যেহেতু একদম ইনস্ট্যান্ট বলা হয় এবং তখন মেধার সাথে তার কানেক্টিভিটি একটু বেশি গভীর থাকে, যখন এটা আয়ত্ত খুব দ্রুত হয়, সেটা যেহেতু এখন পারা যাচ্ছে না, সুতরাং এই জন্য করতে হবে কি আপনার বেশি বেশি লিখবেন, বুঝতে পেরেছেন। মানে বাক্য 12টা বানানোতে বলা হলো, আপনার দেখা গেছে যে আপনি আরও যত পারেন আরোগুলো অনেকগুলো বানাইলেন, বুঝতে পেরেছেন, এভাবে ইনশাআল্লাহ। মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে লেখার থেকে হচ্ছে বলাটা বেশি ইফেক্টিভ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই। আমার এখন আচ্ছা, যেহেতু ওকে, সুযোগ নাই, থ্যাংক ইউ, যার কারণে থ্যাংক এটা ইউ। পারতেছি না, আশা করি বুঝতে পেরেছেন। আমার মানে পরীক্ষাটা বেশি ইম্পর্ট্যান্ট, যেমনটা বললাম যে আমার জন্য এই যে এখন 2 ঘন্টা সময় দিয়ে, এটা আমার জন্য অনেক বেশি কঠিন, ঠিক আছে। তারপরেও বিভিন্ন দিক বিবেচনা এটা করতে আচ্ছা, হচ্ছে। আমি আরেকটা প্রশ্ন করি, এই আপনার, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। মানে হচ্ছে ওই আপনাদের ফ্যাকাল্টিতে কোন কোন সাবজেক্ট আছে, এটা যদি জানতাম তাহলে একটা আমার একটু কিউরিওসিটি ছিল। আচ্ছা আচ্ছা, আমাদের ফ্যাকাল্টিতে, আমি ফার্স্ট হ্যাঁ আমাদের ফ্যাকাল্টি হচ্ছে আরবি ভাষা, তারপর শরিয়া ল, আর হচ্ছে উসুলউদ্দিন, এই তিনটার উপর বেস করে হচ্ছে কি আমাদের সাবজেক্টগুলো। যেমন অ্যারাবিকের অল সাবজেক্ট আছে এখানে, অ্যারাবিক ইতিহাস, তারপর হচ্ছে গিয়ে সাহিত্য, তারপর সাহিত্য সমালোচনা ইত্যাদি সব কিছু। তারপর শরিয়া ল মধ্যে আছে হচ্ছে মনে করেন ফিক, হাদিস, তাফসির, আকিদা, ফালসাফা। যেমন আমাদের হচ্ছে গিয়া রবিবার আমাদের ফালসাফা পরীক্ষা, ঠিক আছে, যেটাকে আরবিতে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ইলমুল মান্তিক হিসেবে আমরা চিনি, ঠিক আছে, সেটা হচ্ছে ফালসাফা। তারপরে হচ্ছে আরও যেই এইগুলো বলা হলো উসুলউদ্দিন সংক্রান্ত আরও অন্যান্য যেগুলো আছে, বুঝতে পেরেছেন, এসব কিছুই মানে ইসলামিক স্টাডিজ এবং থ্যাংক ইউ। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যে সাবজেক্টগুলো থাকে, অল সাবজেক্ট। আর এখানে আরও কিছু ফ্যাকাল্টি আছে আজহারের, যেমন উসুলউদ্দিন ফ্যাকাল্টি, উসুলউদ্দিন ফ্যাকাল্টিতে শুধুমাত্র 4টা সাবজেক্ট, একটা হচ্ছে হাদিস, তাফসির, আর একটা হচ্ছে কোরআন, মানে কোরআনের যে এইগুলো, আরেকটা হচ্ছে ফলসফা, ঠিক আছে, ফলসফা আকিদা একসাথে। তারপর শরিয়া একটা ডিপার্টমেন্ট আছে ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টিতে শুধুমাত্র ফিক, বুঝতে পেরেছেন, মানে শুধুমাত্র ফিক বলতে এটা হচ্ছে মূল, এর সাথে কোরআন এবং ইত্যাদি এগুলো থাকবে অবশ্যই, কিন্তু মূল হচ্ছে এটা ফিক। আরেকটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি, ওই ফ্যাকাল্টিতে হচ্ছে শুধুমাত্র অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত যেই সাবজেক্টগুলো, বুঝতে পেরেছেন। আর এই 3টা ফ্যাকাল্টির সমন্বয় হচ্ছে একটা ফ্যাকাল্টি, যে ইসলামিক অ্যান্ড অ্যারাবিক স্টাডিজ, এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি, যেটা সবচেয়ে বেশি কঠিন, এই আর কি। আচ্ছা ঠিক আছে, ভাইদের হয়তো আর কারো কোনো প্রশ্ন নাই, আমরা বোনদের প্রশ্নগুলো একটু নিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, শুরু থেকে তো অনেক প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, প্যালেস্টাইনে আসলে কতটা যে তারা অসহায়ত্বের মধ্যে আছে, এটা আসলে বাংলাদেশ থেকে মানে এত দূরে থেকে বোঝা আসলে খুব কঠিন,
মানে ভিডিও ইত্যাদি দেখার মাধ্যমে যতটুকু বোঝা যায় এটা তো অনেক, যদিও ঠিক আছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বেশি কঠিন, অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের মানে কিছু তো করতে পারি না, সেক্ষেত্রে অন্তত দোয়া এবং যতটুকু সহযোগিতার হাত বাড়ানো যায় এটা যেন আমরা করি সবসময়। বলতেছেন যে আমার গাজায় কি কেউ পরিচিত আছে? আমার অনেক মানুষ আছে গাজায় পরিচিত। লেখিকার ক্ষেত্রে তানভিন আসছে, এটা তো মেয়ে বুঝে, এটা মনে বলা হয়েছিল তাই না, যে এটা শুধুমাত্র নামের ক্ষেত্রে নিয়ম, এটা যে শুধুমাত্র মেয়ে নাম যেটা থাকবে সেটার ক্ষেত্রে এক পেশ হবে, বাকিগুলোর ক্ষেত্রে সবগুলো দুই পেশই থাকবে। আচ্ছা, শেয়ার অফ, আচ্ছা ওইটা নিচে কি আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, প্র্যাকটিস করতে চাই আসলে, এই জন্য আমি খুবই দুঃখিত প্র্যাকটিস করাতে পারতেছি না। হোমওয়ার্ক কী কী এটা সবাই আশায় বুঝতে পেরেছেন। 3টে দমিরই ব্যবহার করব নাকি 2-1টা দিয়ে হোমওয়ার্ক করব এটাও বলা হয়েছে, যেমন আপনাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, যদি কারো প্রশ্ন না থাকে আপনার লিভ নিতে পারেন ইনশাআল্লাহ। আমাদের দার্সের মূল বিষয়গুলো বলা শেষ, এরপর হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়া এখন। আচ্ছা, একজন বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, মেয়েরা যখন বিশেষ অবস্থায় থাকবেন অর্থাৎ প্রেগনেন্সির অবস্থাতে, তখন তাদের যেভাবে সুবিধা হয়, বুঝতে পেরেছেন, বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয়, নিজের যাতে কোনো ক্ষতি না হয়, এই দিক বিবেচনা করে সে যদি হাত পা বিছিয়ে সেজদা দিতে পারেন তাহলে দিবেন, যেভাবে তার জন্য সুবিধা হয়। যদি একান্ত তিনি একেবারে মানে দিতেই না পারেন সেজদা, সেজন্যও তো এক্ষেত্রে ইসলামের পরিপূর্ণ ছাড় আছে, তাই না? এটাই, কারণ স্বাভাবিকভাবে তখন সিজদা দিতে পারাটাই কষ্ট হয়ে যায়, এটা স্বাভাবিক, এটাই বাস্তবতা, এমনটা হয়। যদি এমন হয় তাহলে আপনার জন্য যেভাবে সুবিধা হয় ইনশাআল্লাহ। আচ্ছা, না একজন, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের বোনদের হয়তো বা আর কারো কোনো প্রশ্ন নাই, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাআল্লাহ। আর আমাদের যেই অ্যাডভান্স কোর্সের যেটাই ছিল, যেমনটা বলা হয়েছিল, ওটার এডমিশন শুরু হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন, আজকে থেকেই অলরেডি অনেকে হয়তো ভর্তিও হয়ে গিয়েছেন, বুঝতে পেরেছেন। যেহেতু আমার পরীক্ষা চলতেছে, এর মধ্যে আমার এদিকে মনোযোগ দেওয়াটা এখন একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। আমার অন্যান্য যারা টিমমেটরা আছেন, মানে আমার টিমের অন্যান্যরা, সকলের পরীক্ষা, ঠিক আছে, এবং ওদের পরীক্ষা আমার থেকে আরও বেশি। আমাদের এই ফ্যাকাল্টিতে ফার্স্ট সেমিস্টারে আমাদের পরীক্ষা কম থাকে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে হচ্ছে পরীক্ষা বেশি থাকে, আর ওদের হচ্ছে ফার্স্ট সেমিস্টারে বেশি থাকে, সেকেন্ড সেমিস্টারে কম থাকে, যার কারণে মানে উলট পালট হয়ে গেছে এই আর কি। যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমাদের আজকের দার্স এই পর্যন্তই। ভাইয়েরা এবং বোনেরা যারা আছেন, মানে হোমওয়ার্কটা সবাই দিবেন, বুঝতে পেরেছেন, বিশেষ করে ভাইয়েরা, যেহেতু আপনাদের প্র্যাকটিস দার্স হচ্ছে না, সুতরাং অবশ্যই হোমওয়ার্ক দিতে হবে। হ্যাঁ, হোমওয়ার্কের মাধ্যমে যাতে করে আমরা বুঝতে পারি যে কতদূর কীভাবে আপনি শিখতে পেরেছেন। ঠিক আছে, যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, আমরা তাহলে দার্স শেষ করতেছি। মাজলিস শেষের দোয়া পড়ে লিভ নিচ্ছি আমরা, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।